আমাকে ছেড়ে দে বলছি, ছোট লোকের বাচ্চা। তোর মতো বস্তির ছেলের কি যোগ্যতা আছে আমাকে টাচ করার? এই যে মিস, সরি পিচ্ছি, তোমার সাহস দেখে আমার করুণা হচ্ছে। একটু পর তোমার অহংকার মাটিতে আমার পায়ের কাছে গড়াগড়ি খাবে। তুই আমার হাত ছাড়বি নাকি লোকজন ডেকে তোর হাড় মাংসের কিমা করব? তোমার এখনো মনে হচ্ছে এখানে আশেপাশে কেউ আছে, তোমার ডাকে আসবে? আমার বাবা যদি জানতে পারে তুই আমাকে কিডন্যাপ করেছিস, তোর যে কি অবস্থা করবে। তবে আমি চাইলে তোকে বাঁচাতে পারি। কত টাকা চাস বলে দে। আমার বাবার অনেক টাকা, তোকে কিছু দান করে দিতে বলবো। যদি বলি অন্য কিছু চাই? অনন্যা ভেতরে ভেতরে ভয়ে চুপসে গেলেও ওপর ওপর সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটাকে কিছুতেই বুঝতে দিচ্ছে না। চারপাশে নজর ঘুরিয়ে দূর দূরান্তে কাউকেই দেখতে পায় না সে। দেখবে কিভাবে? চারপাশটা ভারী জঙ্গলে ভরপুর। তার মাঝেই সরু রাস্তার শেষ প্রান্তে ছোট একটা কুঁড়ে ঘর। সেই ঘরের সামনেই অনন্যাকে টেনে এনে দাঁড় করিয়েছে তানভীর। কি ব্যাপার, এবার বুঝি তোমার ভয় লাগছে? আমি অনন্যা কাউকে ভয় পাই না। আমি গার্ডদের ফাঁকি দিয়ে আমার গার্ডদের ফাঁকি দিয়ে আমাকে কিভাবে তুলে এনেছিস জানি না, বাট এত সময় নিশ্চয়ই আমার বাবা জেনে গেছে আমি তোর সাথে আছি। একবার খুঁজে পেয়ে গেলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। সেই তখন থেকে আমাকে তুই তুই বলার জন্য চটটা তোমাকে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। ইউ তো আর একবার তুই করে বললে আরও কয়েকটা লাগিয়ে দিব। পকেট থেকে ফোন বের করে তোমার বাবাকে কল দাও। কল দিব কিভাবে? হাত তো বাঁধা। অনন্যা কান্না করে দিল। একচরে সুন্দর মুখটুকুতে লাল হয়ে উঠেছে আঙুলের ছাপ। তানভীর অনন্যার হাত খুলে দিতে অনন্যা নিজের পকেট থেকে ফোন বের করে কল দিল, কিন্তু পর মুহূর্তে ফোনটা কান থেকে নামিয়ে নিল। কি সমস্যা? কল দাও। ফোনের ব্যালেন্স শেষ। আউটগোয়িং কল ইনভ্যালিড। আপনার ফোন দিন, বাবাকে টেক্সট করে দিই। কত টাকা মুক্তিপণ চান? এই না বাপের টাকার বড়াই করছিলে, অথচ এমন ফোন সাথে নিয়ে ঘোরো যার ব্যালেন্স থাকে না। অদ্ভুত। আপনার ফোন দিন, কল দিব। তানভীর ভ্রু কুঁচকে অনন্যার দিকে চায়। সে ভাবতেই পারেনি অনন্যা পিচ্ছি হলেও এতটা চালাক হবে। কিন্তু অনন্যার এই বাচ্চামি চালাকি তানভীর বুঝতে পেরে হেসে নিজের ফোনটা বের করে দেয়। অনন্যার ফোনে ঠিক ব্যালেন্স আছে। সে কিডন্যাপারের ফোন ব্যবহারের জন্য ট্রিক্স অ্যাপ্লাই করছে। অনন্যা ছো মেরে ফোনটা নিয়ে নিজের বাবার ফোনে কল করে। হ্যালো বাবা, এই ফোনের মালিক একটা কিডন্যাপার আমাকে তুলে নিয়ে আসছে। প্লিজ বাবা, বাঁচাও আমাকে। মামনি, তোমার কিছু হয়নি তো? কোথায় আছো বলো? কার সাথে আছো? কিছুই জানি না বাবা, প্লিজ হেল্প মি। এই লোকটা আমাকে মেরেছে। চিন্তা করো না মামনি, আমি দেখে নেব। ফোনের লাইন না কেটেই আশরাফ সাহেব গার্ডদের ডেকে হুঙ্কার ছুড়লেন। যে কোনো মূল্যে তার মেয়েকে সুস্থভাবে ফেরত চাই। তানভীর বিরক্ত হয়ে ফোনটা টেনে নিল। মিস্টার আশরাফ, এত ব্যস্ত হবেন না। ইটস মি তানভীর। তানভীর স্যার, আপনি? স্যার, কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। প্লিজ স্যার, আমার বাচ্চা মেয়েটা কোনো ভুল করলে মাফ করে দিন। বাবা, তুমি এই ছোট লোকটাকে স্যার স্যার বলছো কেন? সে একজন কিডন্যাপার। মামনি, তুমি তার কাছে ক্ষমা চাও। টিয়ার স্যার, প্লিজ। আমার মেয়েটা পিসি, ভালো মন্দ বোঝে না। আই সি, আমি আপনার সাথে মিট করতে চাই। কোথায় আসতে হবে স্যার? আমি এখনই আসছি। ওকে আমি টেক্সট করে দিব। তানভীর ফোনের লাইন কেটে দেয়। অনন্যা হুট করে তানভীরের কোমরে থাকা রিভলভারটা ছো মেরে নিয়ে গান পয়েন্ট করে তানভীরকে বেশ শান্ত দেখায়। তবে অনন্যার মুখে রাগের ছায়া। গুড অ্যাকশন। আপনি কি মনে করেছেন আমার বাবাকে ভয় দেখিয়ে লুট করবেন, সাথে আমার ক্ষতি করবেন? তাহলে ভুল ভেবেছেন মিস্টার। আমার গান ফেরত দাও। নাইস জোকস। আর একটা কথা বললে শ্যুট করে দেব। আমি এগুলো বেশ ভালো করে চালাতে পারি। আপনি হয়তো জানেন না, আমার বাবা সিকিউরিটি এজেন্ট কোম্পানির হেড। তোমার বাবাকে নিয়ে বেশ গর্ব করো দেখছি। আপনি এখনো মুচকি হাসছেন? ভয় করছে না? তোমার সাথে থাকা 4টা বলদ সিকিউরিটি গার্ডদের ধুলো দিয়ে তোমাকে এখানে তুলে নিয়ে এসেছি, তখন ভয় পাইনি। এখন তোমার মতো পিচ্ছি একটা মেয়েকে ভয় পাবো? এগোবেন না। আমি কিন্তু সত্যি শ্যুট করতে জানি। আপনার মাথা উড়িয়ে দিব। তাছাড়া জায়গাটাও এমন নির্জন যে কেউ জানতেও পারবে না। পিচ্চি মেয়ের বুদ্ধি আছে বেশ। আই লাইক ইওর অ্যাটিচিউড। এনিওয়ে, তুমি চেক করতে ভুলে গেছো, ওই গানে গুলি নাই। চেক ইট। অনন্যা নজর সরাতেই তানভীর কৌশলে অনন্যাকে মুচড়ে ধরে বন্দুকটা নিয়ে নিল। সাথে সাথে অনন্যাকেও এক হাতে কাবু করে ধরেছে। অন্যদিকে দীর্ঘ 2 বছর
কড়া ট্রেনিং করে সিকিউরিটি হায়ার অফিসার পদটা নিয়েছিল জসিম। আজ তার অনেক বড় ভুল হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেও কিছু করতে না পেরে আশরাফ সাহেবের সামনে এসে মাথা নত করে দাঁড়িয়েছে। স্যার ইমার্জেন্সি। বলো। স্যার ছোট্ট ম্যাডাম শপিং করতে চেয়েছিলেন, আমি সহ 3জন গার্ড ছিলাম, বাট কিভাবে যেন ম্যাডাম গায়েব হয়ে গেছে। স্যার দীর্ঘ 2 ঘন্টা চেষ্টা করেও কোনো ক্লু বের করতে পারিনি। স্যার ছোট্ট ম্যাডাম মিসিং। গাধার দল, আমার মেয়ে 2 ঘন্টা আগে কিডন্যাপ হয়েছে আর এখন তোমার ইনফর্ম করার সময় হলো? এত বছর ধরে কোন গরু ঘাস কেটেছ যে আমার মেয়ের সিকিউরিটি ঠিকভাবে দিতে পারোনি? সরি স্যার। তোমার সরি ধুয়ে পানি খাবো? চোখের সামনে থেকে দূর হও। স্যার এখন কি করব স্যার? পুলিশকে ইনফর্ম করব? কিছু করতে হবে না, বাড়ি যেয়ে ঘুমাও। অনন্যাকে টিয়ার তুলে নিয়ে গেছে। টিয়ার? ও মাই গড। স্যার ওনার নজর ছোট ম্যাডামের উপর ছিল, তাহলে আমরা আরও গার্ড বাড়িয়ে দিতাম। স্যার ওনার ডিমান্ড কি? শুনেছি উনি যা একবার ভাবেন সেটা টাস্কের মতন কমপ্লিট করার জন্য সব কিছুই করতে পারেন। বুঝতে পারছি না অনন্যাকে কেন তুলে নিল। আচ্ছা তুমি অফিসে যাও, আমি বেরোবো। আশরাফ সাহেব কপালে চিন্তার ছাপ। 2 দিন আগেই উনি টিআর এর সাথে ছোট একটা মিটিং করছিলেন, কিন্তু সেখানে এমন কিছুই হয়নি যে সে তার মেয়েকেই তুলে নিয়ে যাবে। ভয়ে শরীরে ঘাম ছুটে যায় আশরাফ সাহেবের। ঠিকানা বরাবর পৌঁছাতেই হবে টাইমের মধ্যে, আর সে দেরি করে না, বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। এদিকে অনন্যা ব্যথায় কেঁদেই ফেলেছে। আমার খুব লাগছে, ছেড়ে দিন প্লিজ। এত চালাকি করতে বলেছি আমি? তোমার সাহস হয় কি করে আমাকে শ্যুট করে চাও? আপনি একটা কিডন্যাপার, আপনাকে মারলে তবেই আমার মুক্তি। সেলফ প্রোটেক্ট করব না, ছেড়ে দিন বলছি। তোমাকে আমি পিচ্ছি ভেবে হালকাভাবে নিয়েছি, বাট তুমি খুব চতুর। আপনি একটা ধূর্ত লোক, ছেড়ে দিন। আমি আর কিচ্ছু করব না, আপনি যা বলবেন তাই করব। তানভীর অনন্যার হাত বেঁধে দেয় আবার, তারপর ছেড়ে দেয়। 2জন লোক এগিয়ে আসে। অনন্যা তাদের দেখে খুশি হয়ে চিৎকার দেয়। এই যে শুনুন, আমাকে বাঁচান প্লিজ, হেল্প। এই লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, আমাকে বাঁচান, আমি আপনাদের অনেক টাকা দেব। তুমি আসলে এভাবে মানবে না, তুমি বেহুশ ছিলে, ওটাই ভালো ছিল। কথাটুকু শেষ করেই তানভীর অনন্যার কাঁধে মারতেই অনন্যা বেহুশ হয়ে পড়ে। তানভীর ধরে নেয় তাকে। লোক দুটো আসলে তানভীরের লোক। বহুতল একটা ভবনের সামনে এসে আশরাফ খানের গাড়িটা থামে। ভবনের সামনেই বড় বড় অক্ষরে লেখা টিআর প্যালেস। আশরাফ খান চিন্তা করতে করতে সিকিউরিটি এরিয়া পার করে লিফটে 3 তলায় এসে সোজা ডোর লক। খাদিজা বেগম তখন কিচেনে মাছ ভাজছেন। গ্যাস অফ করে উনি হাত মুছতে মুছতে দরজা খুলে দিলেন। কাকে চাই? ম্যাডাম, টিয়ার স্যার আমাকে আসতে বলেছেন এখানে। ওই বজ্জাতের নাম নেবেন না, ওই বজ্জাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি যদি অফিসিয়াল কাজে আসেন তাহলে সোজা অফিসে চলে যান। ম্যাডাম, স্যার তো এই ঠিকানাই দিয়েছে, উনি যদি বাড়িতে থাকেন তাহলে একটু ডেকে দিন। আমার মেয়ের জীবনের ব্যাপার, প্লিজ ম্যাডাম। মেয়ে কেস? আরে আসেন আসেন, ভেতরে আসেন, বসেন, এখানে বসেন। আচ্ছা চা নেবেন নাকি কফি বা জুস দিয়ে? কিছু লাগবে না ধন্যবাদ। যদি বলতেন স্যার কোথায় আছে। আগে বলেন, আমার ছেলে কি আপনার মেয়ে নিয়ে পালিয়েছে? হ্যাঁ, আপনি জানেন কিভাবে? ঠিক বুঝেছিলাম, কোনো মেয়েকে ওই বজ্জাত পছন্দ করে রাখছে। না হলে এই প্রথম আমার বাড়িতে কোনো মেয়ের বাবা এলো। আচ্ছা কতদিনের সম্পর্ক ওদের? দেখুন ভাই সাহেব, আপনার মেয়েকে যেহেতু আমার ছেলে পছন্দ করেই ফেলেছে, আপনি আর দ্বিমত করেন না, মেনে নিন। আমিও অনেক দিন যাবৎ ছেলের বিয়ে করাতে চাচ্ছি। আরে না না, আপনি যা ভাবছেন সেসব না। আসলে হয়েছে কি, আমার মেয়েকে আপনার ছেলে উঠাই নিয়ে গেছে। আরে সেটাই তো বলছি, দেখেন আমার ছেলে কিন্তু লাখে একটা, চরিত্রও ভালো। এমন ছেলে আপনি দুটো পাবেন না। তাছাড়া আপনার যদি কোনো সমস্যা থাকে খুলে বলতে পারেন, আমরা গার্ডিয়ানরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেই। আশরাফ সাহেব এই প্যারা নিতে পারছে না, আর না পারছে মহিলাকে ঠিকমতো বোঝাতে। প্রথম সারির একজন বিজনেসম্যান এর বাড়িতে বসে তার নাম ধরে সরাসরি কিডন্যাপার বলতেও সে ভয় পাচ্ছে। সে সময় মেন দরজা দিয়ে প্রবেশ করছে তানভীর, সাথে সেক্রেটারি জন রয়েছে। খাদিজা বেগম ছেলেকে আসতে দেখে সোজা উঠেই ছেলের কান ধরে বসে। এই তুই আগে কেন বলিসনি ওনার মেয়েকে তুই ভালোবাসিস? এইভাবে তুলে নিয়ে এসে লোকটাকে টেনশন কেন ফেলেছিস? দেখছিস কত টেনশনে আছে। আহ আম্মি, কি করছো? কতবার বলছি
বাহিরে লোকের সামনে আমার কান ধরবে না। তুই কান ধরার মতো কাজ করেছিস। আমার বৌমা কোথায়? মিস্টার টিয়ার স্যার, আমার মেয়েটা কোথায়? স্যার, আপনার কথা মতো আমি টাইমে চলে এসেছি। প্লিজ স্যার বলুন অনন্যা কোথায়? মিস্টার আশরাফ, সিট ডাউন। স্যার এসেছে, বাকি কথাও বলবেন, আপনি বসুন। আপনার মেয়ে ঠিকই আছে, তাছাড়া স্যারের কোনো উদ্দেশ্য নয় আপনার মেয়েকে ক্ষতি করবে, তাহলে আপনাকে এখানে ডেকে আনতো না। জি জি। তানভীর, এটাও কি বিজনেস ডিল? হ্যাঁ, এবার প্লিজ তুমি তোমার কাজে যাও। তোকে বারবার বলেছি আমার বাড়িতে কোনো বিজনেস ডিসকাস চলবে না। সবগুলা বজ্জাত। খাদিজা বেগম চলে গেলেন আবার কিচেনে। মনটা তার খারাপই হয়ে গেল। অন্যদিকে আশরাফ সাহেবের সামনে সোফায় বসলো তানভীর। জন কিছু কাগজপত্র খুলে সামনের টি টেবিলে রেখে পাশে বসেছে। ফার্স্ট অফ অল, দুদিন আগে আপনার সাথে মিটিংয়ে কথা হয়েছিল আপনার এজেন্সি থেকে আমি কিছু গার্ড হায়ার করব, বাট তার আগে সামান্য পরীক্ষা নিব। জি স্যার, আপনি তো আসেন নাই অফিসে, আর পরীক্ষার জন্য আমার গার্ডরা তখন প্রস্তুত। আপনি তো মিয়া এখনও ধরতে পারেননি। আমরা তো আর শিক্ষক নিয়োগ দেবো না যে আপনার এজেন্সি অফিসে যেয়ে খাতা কলম কোশ্চেন ধরিয়ে দেবো গার্ডদের। আপনার পরিবারের একমাত্র আদরের মেয়ে, তাকে তো সর্বোচ্চ গার্ড দিয়েছেন, অথচ সেই সব গার্ডদের চোখে ধুলো দিয়েছে আর আপনার মেয়েকে তুলে নিতে পারছে। এটা কি একটা পরীক্ষা নয় তাদের জন্য? আপনার মেয়ের গার্ডরা যদি এমন হয়, সেই গার্ড দিয়ে আমার ঠিক জমবে না। ওদের রাখার চেয়ে কিছু পশু রেখে দেওয়া বেশি সেফ হবে। তানভীর যে ঘুরিয়ে তার গার্ডদের চেয়ে কুত্তা ভালো কথাটা বোঝালো, সেটা চট করে ধরে নিল আশরাফ সাহেব। সে কিছুটা লজ্জাও পেল। এনিওয়ে, তারপরেও স্যার আপনার কোম্পানিকে একটা সুযোগ দিতে চাই, বাট কিছু শর্তে। ওকে, শর্তগুলো কি কি? খুব সোজা। আমাদের কাছে ইনফরমেশন আছে মিস্টার চুজ কোম্পানিতে আপনার এজেন্সির গার্ড নিয়োগ আছে। হ্যাঁ, ওরা আমাদের 7 জনকে হায়ার করেছে, 4 বছরের কন্ট্রাক্ট। পয়েন্ট, মিস্টার চুজ গার্ডদের মাধ্যমে ওই কোম্পানির কিছু লিড ইনফরমেশন চাই। আমি বোঝাই বলছি, আমার স্যারের পরবর্তী টার্গেট মিস্টার চুজকে মার্কেট থেকে উপড়ে দিয়ে ওখানে স্যারের নতুন কোম্পানি একই প্রোডাক্ট লঞ্চ করা, সহজ ভাষায় বললে রিপ্লেস করা। তার জন্য প্রয়োজন কিছু ইনফরমেশান। আপনার গার্ড যদি এনে দিতে পারে, তবে আপনার এজেন্সি থেকে ডাবল পয়েন্ট দিয়ে 20 জন গার্ড নিব 5 বছরের কন্ট্রাক্টে। অসম্ভব। আপনারা চাইছেন আমার গার্ড নিজেদের শপথ ভুলে অন্যায় কাজ করবে? রিল্যাক্স মিস্টার আশরাফ, আপনার কিন্তু বেশি প্রফিট হবে। ফার্স্ট আমাদের মতো প্রথম সারির বিজনেসম্যান আপনার এজেন্সির লোক নিয়োগ দেবে, এটা অনেক বড় সুনাম হবে। আপনার কোম্পানির ফ্রি মার্কেট পাবেন, তারপর প্রফিট তো আছেই। দুঃখিত স্যার, আমার গার্ড এসব করবে না। প্রয়োজনে অফিস বন্ধ করে দেব, তবু অন্যায় কাজ তাদের দ্বারা হবে না। ভুলে যাচ্ছেন আপনার মেয়ে আমার হাতে, আর আপনার কোম্পানির ভবিষ্যৎ। আমি ভিন্নভাবে চেষ্টা করব আমার মেয়েকে ফেরত নিতে, তবু আপনাদের ডিল আমি নাকচ করলাম। আপনি সময় নেন, চিন্তা করেন, তারপর সামনের দিন আমাদের জানান। ও হ্যাঁ, সাথে 1 কোটি নগদ ক্যাশ পাবেন, এটা আপনার নিজের থাকবে। আশরাফ সাহেব তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। চোখে জল আসে। ঘরে ফিরে স্ত্রীকে কি জবাব দেবেন তিনি? অন্যদিকে কুঁড়ে ঘরের ভেতরে বেঁধে রাখা হয়েছে অনন্যাকে, কিন্তু অনন্যা সাথে থাকা হাবলুকে প্রচুর জ্বালাতন করছে। ম্যাডাম, দয়া করে আমাকে আর কাজে বলবেন না। স্যার আপনার খেলা রাখতে বলছে দেখে এখনও সহ্য করে যাচ্ছি। একবার পানি খাবেন বলেছেন, একবার গরম লাগছে বলছেন। আমি আর আপনার কথা শুনবো না। আমার কাজ করতে না পারলে আমার বাঁধন খুলে দাও, আমি প্রমিস করছি আমি পালাবো না। না না, আমি পারবো না। স্যার তাহলে আমাকে মেরে ফেলবে। আউচ! দেখো দেখো, আমার নাক চুলকাচ্ছে। উফ, নাকটাও চুলকে দাও দ্রুত। উফ, দিচ্ছি হয়েছে। আরে না না, ডান পাশে আর একটু উপরে। ঠিক আছে, এবার হয়েছে, যাও। উফ, স্যার কোনো মুসিবত রেখে গেল আজ আমার কাছে। এই শোনো হাবলু, তোমার নামটা কে রেখেছিল গো? স্যার রেখেছিল সুন্দর না, আসলে আমার বাবা মা নেই, পথে পথে বড় হয়েছি। একদিন পকেট মারতে যে ধরা পড়েছিলাম, স্যার আমাকে বাঁচিয়েছিল, তারপর নিজের সাথেই রেখেছে। স্যার খুব ভালো মানুষ। তোমার স্যার একটা শয়তান বজ্জা তিতর বাতর। দেখো না, আমার মতো নিরীহ পিচ্চি একটা মেয়েকে বেঁধে রেখেছে। না না, স্যার খুব ভালো,
স্যার বিনা কারণে কাউকে সাজা দেয় না। আমি তোমাকে ভালো একটা জব দিব, অনেক টাকাও দিব, প্লিজ ছেড়ে দাও। আমার মা হয়তো খুব কাঁদছে আমার জন্য। কিরে হাবলু, ভালো একটা প্রপোজাল ঠুকরে দিচ্ছিস কেন? ম্যাডামের বাবার অনেক টাকা, তোকে কোটিপতি বানিয়ে দিবে। স্যার এসে পড়েছেন, ভালো হয়েছে। আমাকে বাঁচান এই মাইয়ার হাত থেকে। বজ্জারটা এসে পড়েছে, না জানি এখন আমার সাথে কি করে। কেন, মাইয়াটা তোর সাথে আবার কি করলো? স্যার মাইয়া পিচ্ছি হলো প্রচুর চালাক, আমাকে অনেক খাটিয়েছে। দৌড়াতে দৌড়াতে আমার পায়ের ব্যথা হয়ে গিয়েছে। এই হাবলু গাবলু, মিথ্যে বলছো কেন? আমি তো সামান্য কয়েকবার পানি আর খাবার চেয়েছি, আর কয়েকবার চুলকে দিয়েছো, তাতেই তোমার এত নালিশ? ওই মিথ্যা কথা কয় স্যার। আমাকে কয়বার না পুরো 34 বার বসা থেকে উঠিয়েছে। তার নাক কান মাথা চুলকে দিতে বলেছে। 7 বার পানি আনিয়েছে, প্রতিবার আধা মুখটি পানি খেয়েছে। 5 বার তার জন্য ফল পেড়ে আনছি গাছ থেকে। বিশ্বাস করেন স্যার। আচ্ছা তুমি যাও, তোমার ডিউটি শেষ। ম্যাডামের খেয়াল এবার আমিই নিব। তানভীর টেবিল হাসলো। অন্য সময় হলে হয়তো অনন্যা ওই হাসিতে ক্রাশ খেত কয়েক হাজার বার, কিন্তু পরিস্থিতি এমন যে অনন্যা এবার ভয় পাচ্ছে। সারা দিন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পর হয়তো চারপাশে রাতের আধার নামবে। তানভীর এসে অনন্যাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। জঙ্গল পেরিয়ে কিছুটা দূরে এসে মাটির ঢালু রাস্তায় তার আধখোলা জিপ গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে নিজেই বসলো ড্রাইভিং সিটে। এখন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? দেখুন, আপনি যা করছেন তা অন্যায়। আমাকে ছেড়ে দিন। আমি বুঝতে পারছি না বাবা কেন এখনো আপনাকে ধরতে পারলো না। তোমার বকবকানি চুপ না করলে মুখে টেপ লাগিয়ে নিব। আমার খুব খিদে পেয়েছে। ওই হাবলু আমাকে কয়েকটা টক ফল পেড়ে এনে দিয়েছে, তা খাওয়া যায় না, প্রচুর বাজে স্বাদ। প্লিজ কিছু খেতে দিন। একটু পর শহরে গাড়ি ঢুকবে, তখন কিনে দিব। এখন আশেপাশে কোনো খাবার নাই। আরে তত সময় তো আমি ক্ষুধায় মরেই যাব। এই প্লিজ গাড়িটা থামান, প্লিজ প্লিজ। কেন, কি সমস্যা? কয়েকবার পানি খাওয়ার বদলতে অনন্যার এখন খুব জোরবেগ 1 নাম্বার পেয়েছে, কিন্তু লজ্জায় তানভীরকে বলতে পারছে না। তানভীর ভ্রু কুঁচকে অনন্যার দিকে দৃষ্টি রেখেছে সমস্যা বোঝার জন্য। পরপর সে কিছু একটা ভেবে গাড়ি দাঁড় করায়, হাতের বাঁধন খুলতে খুলতে বলে, এখান থেকে পালানোর চেষ্টা করলে ভুল করবা। জঙ্গলে রাতে জানোয়ার নামে শিকারের খোঁজে, আর তুমি কিন্তু এখানের কিছুই চেনো না। পথ খুঁজে বের হতে হতে তুমি কারো রাতের ভোজের সুন্দর একটা খাবারের আইটেম হয়ে যাবা। অনন্যা গাড়ি থেকে একটু দূরে নিজের কাজটা শেষ করে। তানভীর তখনও গাড়িতেই বসে আছে। হঠাৎ দূর থেকে কিছু হাতির ডাকে আওয়াজ হতেই ভয়ে অনন্যা দৌড়ে এসে গাড়িতে উঠে বসে। দ্রুত চলেন, হাতির দল আসছে। আমি ডাক শুনেছি, খুব কাছে এসে গেছে হয়তো। প্লিজ চলেন, আমার ভয় করছে। আচ্ছা আচ্ছা যাচ্ছি। তুমি তো ভয়ে কেঁদেই দিবে দেখছি, বাট তোমাকে জানিয়ে রাখি ওই আওয়াজটা আসলে আমার ফোনের। বসে বসে আমি ভিডিও দেখছিলাম আর তোমার আসার অপেক্ষা করছিলাম। প্রাণীজ চ্যানেলগুলা আমার ফেভারিট। মানে ওই আওয়াজ আপনার ফোন থেকে হয়েছে? আপনি একটা বজ্জাত, আমাকে ভয় দিতে ইচ্ছে করে এমন করছেন। আপনি আসলেই একটা ইতর। আপনাকে তো আমি দেখে নেব। তানভীর ডোন্ট কেয়ার ভাবে বসে গাড়ি চালাচ্ছে। শহরের রাস্তায় আসতে বেশ সময় লেগেছে। কিছু খাবার নিয়ে নেয় অনন্যার জন্য, তারপর আবারও গাড়ি চালায়। অনন্যা বসে বসে খাচ্ছে। গাড়ি সোজা টিআর ম্যানশনে এসেছে। জন দৌড়ে আসে। স্যার, ম্যাডাম অনেক রেগে আছেন। ওনাকে বাড়ির ভেতরে নিলে ম্যাডাম কিছু করে বসতে পারে। তার যে আমি আজকের জন্য ওনাকে নিয়ে যাই, তারপর কাল সকালেই তো ওনাকে হ্যান্ড ওভার করে দিবেন। না, আম্মিকে আমি হ্যান্ডেল করব। তুমি তো জানো এসব ব্যাপারে আমি কতটা সিরিয়াস। একটা মেয়েকে নিজের কাজের জন্য ইউজ করছি ভাবতেই পারছি না। ফার্স্ট টাইম এমন হলো। গিল্ড হবে না স্যার। আশরাফ সাহেবের কোনো ছেলে বা কাছের মানুষ থাকলে এই মেয়েটাকে ইউজ করা লাগতো না। তুমি চলে যাও, অফিসে দেখা হবে। জন চলে যায়। অনন্যা তখনও গাড়ির ভেতরেই বসে আছে। তানভীর আবার ঢুকে ডাক দেয়, বের হবে নাকি গাড়িতেই থাকার ইচ্ছা আছে? নিজে তো বেরিয়ে গেছেন, বলছেন আমাকে এখানে নামতে হবে? লিসেন, এটা আমার বাড়ি। বাড়িতে পরিবারের অনেকেই আছে। তোমার থেকে কোনো রাপ ব্যবহার সহ্য করব না। আমি যেটা বলবো ওইটাই বলবে। রাতে এখানে থেকে সকালে তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে। সত্যি বলছেন? তার গ্যারান্টি কি? আমি আপনাকে বিশ্বাস করি না। অপশন দেয়নি, অর্ডার করেছি। এখন ভেতরে চলো। অনন্যা চুপসে যায় ধমকে।
তারপর এগোতেই বিশাল এই বহুতল ভবন দেখে অবাক হয়। এটা এই কিডন্যাপারের বাড়ি? না না, এটা কিভাবে সম্ভব? হয়তো পরিবার নিয়ে ভাড়া থাকে। যাক, আমি সেফ আছি, এটাই বেশি। সুযোগ বুঝে পালানো যাবে এবার। আম্মি, কি রান্না করছো? বিষ বানাচ্ছি, ভেবেছি কিনে তো আর দিবি না, একটা বউ আর এনে দিবি না, তার থেকে নিজেই বানিয়ে ট্রাই করে দেখি। তুমি এত রাগ করো কেন আম্মি? আচ্ছা শোনো, একটা মেয়েকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে আসছি, সকালে চলে যাবে, রাতটুকুর জন্য ব্যবস্থা করে দিও। আমি অফিস যাচ্ছি, দ্রুত ফিরে এসে তোমার রান্না এই চিংড়ির কাবাবের যে বিষটা তৈরি করছো এটা টেস্ট করব। বাই। চিন্তিত মুখে ড্রয়িং রুমের সভায় বসে আছে আশরাফ সাহেব। স্ত্রী ইরা বেগম দ্বিগুণ রেগে বম। কথা এক জায়গাতেই শেষ। তুমি কি সাতার সিকিউরিটি এজেন্সি চালাও এত বছর ধরে, যেখানে আমার মেয়েকে অন্য কেউ তুলে নিয়ে যেতে পারে, আর তুমি হাতে হাত রেখে এখনো বসে আছো? শুনো, যেই করে হোক আমার মেয়েকে চাই। কালকে সকালের মধ্যে যদি আমার মেয়েকে ফিরিয়ে আনতে না পারো, আমি তবে এই সংসার ছাড়বো। ইরা, এমনটা বলতে পারলে? আমার মেয়ের জন্য কি আমার কষ্ট হচ্ছে না? স্যার আসবো, একটা আর্জেন্ট কথা আছে। এসো জসিম, কি হয়েছে বলো। স্যার আমার ইনভেস্টিগেশনে উঠে এসেছে ছোট ম্যাডাম এর অপহরণ করেছে দেশের টপ বিজনেসম্যান মিস্টার টিয়ার নামে খ্যাত তানভীর মীর। স্যার আমার কাছে প্রমাণ আছে, বেশ শক্তপোক্ত। এবার কি অ্যাকশনে যাব? আমি এতদিন কিছু গাধাকে ট্রেনিং করিয়ে ঘোড়া বানাতে চেয়েছিলাম, বাট তারা গাধাই থেকে গেছে। তুমি ওকে গাধা বলছো কেন? জসিম যদি সত্যি বুঝতে পারে এই তানবীর মীর আমাদের মেয়েকে কিডন্যাপ করেছে, তাহলে আমরা বসে আছি কেন? পুলিশে যাব, প্রয়োজনে মিডিয়ায় যাব। জসিম প্লিজ, তোমার ইনভেস্টিগেশন তোমার কাছে রাখো এবং বিরক্ত করো না। আমি এসবই জানি, আর আমাকে ভাবতে সময় দাও, আমি এর ব্যবস্থা নিব। এই সকাল থেকে মেয়ে নিখোঁজ, আর তুমি বাড়িতে এসে বসে বলছো ব্যবস্থা নেবে। এখনো কোনো ব্যবস্থা নাওনি, ওইটাই তো জানতে চাই। তোমাকে বোঝাতে পারবো না, প্লিজ ডিস্টার্ব করো না। আমি কোনো না কোনো ওয়ে বের করব। তানভীরের অভ্যাস সকালবেলা ঘুমিয়ে 9টা পার করা। আজও সে 9:30টায় ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করলেও তার মেডগুলো আজ খাবার নিয়ে বসে নাই। দেখে সে বিরক্ত হলো। অনন্যা এসেছে তার রুমে। এখনো আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন, অথচ এদিকে ভূমিকম্প হয়ে গেছে আপনার বাড়িতে। রিক্টার স্কেলে মাত্রা 10। কি বলো? আমি তো কিছুই বুঝতে পারিনি। কখন হলো? সবাই সেফ আছে? সবাই সেফ, কিন্তু আপনি বিপদে। গেস হোয়াট? আমি বিপদে? তোমার মাথায় সমস্যা হয়েছে? এনিওয়ে, তুমি আমার ঘরে কি করছো? বাড়ির আঙিনা ঘুরঘুর না করে রেডি হও, তোমাকে নিয়ে বেরোবো। তোমার বাবা নিশ্চয়ই অফিসে এসে বসে আছেন। বাবা অফিস যায়নি, বাবা এ বাড়িতেই আছে, মধ্যরাতে এসেছে। আপনি ঘুমছিলেন, এজন্য তো বললাম ভূমিকম্প হয়েছে। আপনার বাড়ির পরিবেশ পাল্টে দিয়েছে সেই ভূমিকম্পে। ভয়ে পিচ্চির মাথার স্ক্রু একটা ঢিলে হয়ে পড়ে গেছে নিশ্চয়ই। এনিওয়ে, আমি বাহিরে যাব, তুমিও বের হও আমার ঘর থেকে। তানভীর বেশ বিরক্ত নিয়ে বের হলো। তবে কথা সত্য, পুরো বাড়িতে লোকজনে ভরপুর। চারপাশে সবাই দৌড়ে দৌড়ে বিভিন্ন কাজ করছে। খাদিজা বেগমকেও খুব ব্যস্ত দেখাচ্ছেন। তানভীরের বাবা অফিস চলে গেছেন। স্যার, স্যার আপনি ঘুম থেকে উঠেছেন? ম্যাডাম ফোন করে জানালেন আপনার আজকের শিডিউল চেঞ্জ করতে। ইনি প্রবলেমে। তোমাকেও জ্বালিয়েছে মা? ওকে ফাইন, এখন চলো। মিস্টার আশরাফের সাথে মিটিং শেষ, ব্রেকফাস্ট বাহির থেকে করে নিব। আমি এখানে তানভীর, তুমি কিছু বলতে চেয়েছিলে আজ? মিস্টার আশরাফ, আপনি ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন। ন্যূনতম সম্মানটুকু কোথায় গিয়েছে আপনার টোনের? হাতে সময় কম, কাজ বেশি। সো কিছু বললে বলো, না হলে আমি যাই। জন বাদ দাও, সব নিশ্চয়ই মায়ের কাজ। মেয়েকে ফেরত দিতে বাড়ি ডেকেছে হয়তো, তাই এমন করছে। বসেন মিস্টার আশরাফ, ছোট্ট মিটিং শেষ করি। তো মিস্টার আশরাফ, এই যে এগ্রিমেন্ট, আমরা আপনার কোম্পানির 20 জনকে হায়ার করব, বিনিময়ে যে শর্তগুলো ছিল ওগুলো আপনাকে পরীক্ষা করার জন্য বলা হয়েছিল। যেহেতু আপনি এখন টাকা এবং প্রিয় মেয়ের জীবনের জন্য নিজের গার্ডদের সাথে মিলে অন্যায় কাজ নাকচ করেছেন, সেহেতু আপনাদের কোম্পানির প্রতি 100% ভরসা করা যায়। তার মানে সেসব কথা মিথ্যা ছিল? মিথ্যা নয়, পরীক্ষার প্রশ্নপত্র ছিল, আর আপনার এজেন্সি ফুল মার্কে সেই পরীক্ষা পাশ করছে।
বোঝেনই তো, নাম্বার ওয়ান বিজনেসম্যান স্যার, এমনি এমনি হয়ে যায়নি। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি এগ্রিমেন্ট সাইন করছি। আপনারা যে 20 জন সিলেক্ট করবেন, আমি তাদের থেকেও এগ্রিমেন্ট সাইন করিয়ে নেব। সবার ডিটেলস ইমেল করে দিব। এখন উঠি, অনেক কাজ। মেয়ের বিয়ে বলে কথা। এর মধ্যে মেয়ের বিয়েও ঠিক করে ফেলছেন? একটা মাত্র মেয়ে বলে কথা। এখন আপনারা পরীক্ষার জন্য তাকে টার্গেট করেছেন। পরবর্তীতে কোনো শত্রু করবে তার থেকে ভালো নয় কি? সরি মিস্টার আশরাফ। স্যার, আপনাকে সরি জানিয়েছি। আশা করছি মনে আর সংশয় রাখবেন না। তানভীর অফিসে চলে যায়। বিকেলবেলা বাসা থেকে কল পেয়ে ব্যতিব্যস্ত হয়ে তানভীরের কেবিনে আসেন তনয় মির্জা। বাবাকে চিন্তিত দেখে তানভীর দাঁড়িয়ে পড়ে। এনি প্রবলেম বাবা? বুঝতে পারছি না, তোমার মা কল করে দ্রুত বাড়িতে ফিরতে বললেন। তার নাকি শরীরটা ভালো ঠেকছে না। কয়েকবার হসপিটালের কথা বলেও লাভ হয়নি। বারবার বলল তোমাকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরতে। আগে আম্মিকে বলেছি এত বেশি কিচেনে কাজ করার প্রয়োজন নাই, দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে। আমি বারণ করলেও তো শোনে না, জানো তো তার রান্নাবান্না করারটা শখ। যাই হোক, তোমার কাজ সেরে চলো দেখি বাড়ির দিকে। বাট আবার 5টা নাগাদ একটা মিটিং আছে। স্যার, ম্যাডামের পরামর্শে আমি আগেই আপনারা আজকের ইম্পর্টেন্ট মিটিং পোস্টপোন করেছি। আপনি এখন যেতে পারেন। ও ওকে। বাড়ির পরিবেশ জমজমাট। কাছের কিছু গেস্ট আর আশরাফ সাহেবের সপরিবার। খুব জাঁকজমক সাজের সাথে বাড়ির ভেতরে সন্ধ্যার সময়টা ঠিক বোঝা দেয়। চারপাশে নানা রঙের আলোয় ঝলমল এক পরিবেশে বড় হলো রুমটাই। রাজকীয় সোফায় বসে আছে অনন্যা। শাড়ি গহনার ভারে দম নিতেও যেন তার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না ভয়ে। শাশুড়ি নিজ হাতে সাজিয়েছে তাকে। এখানে কি হচ্ছে? এসে পড়েছে বজ্জারটা, গন্ডারের মতো হুয়াঙ্কার ছাড়ছে। উফ, মাথা তুলে ঘোমটার আড়াল থেকে তার মুখটুকুও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই রেগে লাল হয়ে আছে, সুন্দর ওই নাকের ডগা। আম্মি কোথায় তুমি? এই বাড়িতে কি হচ্ছে কেউ বলবে? এ বাড়িতে আজ ছেলের বিয়ে লেগেছে, এত চিৎকার করো না তো। যাও, যে ফ্রেশ হয়ে আসো। বাবা তুমিও সবটা জানতে? কার সাথে বিয়ে কে করবে বিয়ে জানতে পারি? তোমার মা আর আমি ঠিক করেছি সবটা। ছেলে বড় হয়েছে, বিয়ের দায়িত্ব সেরে ফেলতে চাই। ইস রে, বজ্জারটা একদম চমকে গেছে। আমাকে কিডন্যাপ করেছিল না, বিয়ে করে এমন প্রতিশোধ নিব যে জীবনেও আর এ কাজ করবে না। নেহাত তোমার উপর ক্রাশ খেয়েছি, না হলে তোমাকে বিয়ে করতে আমার বয়ে গেছে। বললেই হবে? আমি করব না বাবা, তুমি বিয়েটা করে নাও, আমি গেলাম। খবরদার, আজকে এখান থেকে তুই চলে গেলে এ বাড়ি থেকে আমার লাশ উঠবে, এই আমি বলে দিলাম। হয়তো বিয়ে করবা, না হলে আমি বিষ খাবো। বাহ, সাবাস, শাশুড়ি মা তো ভালোই অ্যাক্টিং করতে পারে। নাটকটা জমে উঠেছে। আম্মি প্লিজ। খাদিজা ছেলের কথা শুনবেন না আজ, তাই সব প্ল্যান করেই রেখেছেন। বিষের একটা বোতল বের করতেই তনয় মির্জা এসে স্ত্রীর হাত ধরলেন। পাগল হয়েছ খাদিজা? এই কথা তো ছিল না। এসব কেন আনছো? আমাকে দিয়ে দাও বলছি, পাগলামি করো না। এনাফ, আমি বিয়েতে রাজি। কাজী ডাকো। আজই অপেক্ষা করছে গেস্ট রুমে। সব প্ল্যান করে রেখেছে, আমার আর কি কাজ তাহলে? গায়ের কোট খুলে পাশের একটা সার্ভেন্টের হাতে ধরিয়ে দিল তানভীর। সাদা শার্টের উপর টাই ঢিলে করতে করতে সোজা অনন্যার পাশে এসে বসে পড়ল তানভীর। কাজী সাহেব এসে বিয়ের কাজ সম্পূর্ণ করলো। আমাকে এভাবে বিয়ে করে বড় ভুল করেছো মিসেস মির্জা, এর চরম মূল্য দিতে হবে তোমাকে। আসছে আমাকে ভয় দেখাতে। শুনুন, আমি আপনাকে আর ভয় পাই না। যদি আমাকে আর মারতে আসেন, আমি আপনাকে গুলি করে দেব। শাশুড়ি মার থেকে লাইসেন্স প্রাপ্ত গান এখন আমার হাতে। তবে আমার বন্দুক থেকে কিন্তু আগুনের গুলি বের হয় না, এটা সংসার নামক গুলি। আর এখান থেকে শুধু এই পিচ্চির প্যারা নামক বুলেট বের হয়। কথায় পটর পটর আছে, বিরক্তিকর। দেখেছেন ভাই সাহেব, বিয়ে হতে না হতেই দুজনকে টুকটাক কথা হচ্ছে। দেখবেন ভালোবাসাও হয়ে গেছে কিছুদিনে। আমার মেয়েটার খেয়াল রাখবেন প্লিজ। আপনাদের কথার ভরসায় আমি আমার পিসি মেয়েটাকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। চলেন এখন খেতে বসেন। আমার খুব ক্ষুধা পেয়েছে, বিয়ের খুশিতে সকাল থেকে খেতে মনে নেই। চলেন, সবাই খেতে বসে গেছে, আমরাও যাই। আমার ক্ষুধা পাইনি, তুমি গেলে যাও, ধরে রেখেছি নাকি? আরে, ধরে রাখার কথা বলেছি? নতুন বউ কি হুট করে একা একা খেতে বসতে পারে? লজ্জা বলতেও তো একটা কথা আছে না? তাহলে এভাবেই বসে থাকো। আপনি যাবেন নাকি আমি আপনার ফোনটা ভেঙে ফেলবো?
এই মেয়ে, তুমি আমার পকেট থেকে ফোন কখন নিয়েছো? ফেরত দাও বলছি। তাহলে আমাকে আগে খেতে নিয়ে চলেন। হেই রশিদ, এখানে প্লেট সার্ভ করো। বলে দিয়েছি তোমাকে উঠতে হবে না, এখানে বসে খাও। এবার আমার ফোন ফেরত দাও। আপনিও আমার সাথে খাবেন, খাওয়া শেষে দিব। মেহমান বিদায় হয়েছে। অনন্যার পরিবার চলে যাওয়ার সময় অনন্যা নিজের বাবা মাকে ধরে বেশ সময় কান্নাকাটি করে মেকআপ খারাপ করেছে। এলোমেলো হয়ে গেছে ছোট ছোট চুলগুলো। রাতের বেলা অনন্যা তখন তানভীরের ঘরে প্রবেশ করছে। চারিদিকে সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। হঠাৎ নিঃশ্বাসে ধোঁয়া যেতেই কেশে ওঠে অনন্যা। সাথে সাথে নাকের ওপর কাপড় চেপে ধরে দরজা জানালা মেরে দেয়। আপনি ঘরটাকে কাঠের উনুন বানিয়ে রাখছেন কিসের জন্য? নিজে তো মরবেন, সাথে আমাকেও নিয়ে মরার প্ল্যান করছেন নাকি? দেখুন, এখনই বলে দিচ্ছি, এই ঘরে থাকতে আমার মতো করে চলতে হবে, না হলে। ঘরে প্রবেশ করতে না করতেই আমাকে থ্রেট দিচ্ছ। তোমার সাহস দেখে আমি বারবার হতবাক হচ্ছি। হ্যাঁ, দিচ্ছি থ্রেট। শাশুড়িমা বলেছেন এখন থেকে এই ঘর এবং ঘরের মানুষটাও আমার। সব যখন আমার, তখন সব কিছু আমার মন মতো হতে হবে, না হলে আমি উপর মহলে কমপ্লেন করব। হাই আমার লাভিং সিঙ্গেল লাইফ, আই মিসড ইউ সো মাচ। এখন হাতে সিগারেট ফেলবেন নাকি ওই আগুনে আপনাকে পুড়ে দিব? এই পিচ্চিটার দিন দিন সাহস বেড়েই চলেছে, কিছু একটা করতেই হবে। তানভীর অনন্যার সাথে কথাই না পেরে হাতে থাকা সিগারেট ফেলে দিল। ঘরের ধোঁয়া পুরোপুরি বের হতেই অনন্যা শান্ত হয়ে বসে ড্রেসিং টেবিলের সামনে পিচ্চি চেয়ারে ধীরে ধীরে শরীরের গহনা খুলে একটা লম্বা নিঃশ্বাস ফেলে। উফ, বিয়ের গহনা এত ভারী কেন হয়? তার উপর এই শাড়িটা, এটা বেশ ভারী। এই যে শোনেন, আপনি ঘরের বাইরে যান, আমি ড্রেস পাল্টে নিব। এর জন্য বাইরে যেতে হবে কেন? আমি তো তোমার লিগেলি হাজবেন্ড। তানভীরের ডেভিল হাসি দেখে অনন্যা চোখ গোল গোল করে চেয়ে থাকে। তার যেন আরও একটা হার্টবিট মিস গেছে। এবার এই মেয়েকে জব্দ করার টেকনিক পাওয়া গেছে। উফ, এইভাবে হাসলে আমি নিশ্চিত মারা পড়ব। এই লোকটা এত সুন্দর কেন? আজ আমাদের ফার্স্ট নাইট, ইউ নো আজ কি হবে। তানভীর এসে অনন্যার কাঁধে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়েছে। সে ভেবেছে অনন্যাকে এবার জব্দ করবে, কিন্তু তার ভাবনায় এক জার পানি ঢেলে দিল অনন্যা। হুট করে সে তানভীরের ডান গালে একটা চুমু খেলো। তানভীর ছিটকে দূরে সরে যায়, রাগে একটা লুক দেয়। অনন্যা হেসে ফেলে। ফাজিল, এটা তুমি কি করছো? হ্যাঁ, তোমাকে আমি। এ কি, এদিকে এগিয়ে আসছি কেন? ভুল করলাম? আপনি তো এগিয়ে এসেছেন। আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে এসব কি করতে চাইছিলেন? তুমি একটা ফাজিল, কোনো লজ্জা শরম নাই। একটা পুরুষের মুখে তুমি বিনা অনুমতিতে কিস করতে পারো না। আপনি তো বললেন আজ ফার্স্ট নাইট, আরো কি কি বলছিলেন। এতটুকুতে আপনার বাতি নিভে গেছে? হায় হায়, এ আমি কাকে বিয়ে করলাম? টাকা পয়সা তো কম নাই, নিজের চিকিৎসা করান না কেন? এই, আপনি আবার গে নয় তো? দেখি আপনার সব পার্স ঠিকঠাক আছে কিনা। অনন্যা, স্টপ ইট। তানভীর দূরে সরে যায়। অনন্যা লুটোপুটি দিয়ে হেসে ওঠে। সে ভাবতেও পারেনি এভাবেও তানভীরকে জ্বালাতে পারবে। তার নিজেরই লজ্জা লাগছিল, কিন্তু তানভীরের বিয়ে পেয়ে সে সাহস পায় মজা করতে। দুহাত দূরে যাও। দেখো, আমি কিন্তু এবারের মতো তোমাকে মাফ করে দিয়েছি। এরপরও যদি তুমি আমার ধারে কাছেও আসার চেষ্টা করো, মেরে ফেলবো। বয়ে গেছে আমার। আপনি দূর হন, ফ্রেশ হয়ে ঘুমাবো। আপনি যান, ওই সোফায় বিছানার কাছে আসবেন না, তাহলে কিন্তু চেঁচিয়ে পুরো বাড়ির লোক জড়ো করব। এ কোন প্যারাময় জীবন শুরু হলো আমার? এই পিচ্চিকে সামলানোর থেকে সারাদিন বিজনেস মিটিং অ্যাটেন্ড করা ইজি। পরের দিন তানভীরকে জোর করে পাঠালেন তার মা শ্বশুর বাড়ি। সেখানে লাঞ্চ করে কাজের কথা বলে বেরিয়ে পড়ে তানভীর। অনন্যা পুরোটা বিকেল অপেক্ষা করে, তবুও তানভীর ফেরে না। মন খারাপ হয় অনন্যার। রাত তখন 12টা। তানভীর সবে মেন দরজা দিয়ে ঢুকছে। এত সময় কোথায় ছিলি তুই? একা কেন ফিরেছিস? কামন আম্মি, এমন প্রশ্ন আগে কখনো করনি। জানোই তো, অফিসে ছিলাম, কাজের প্রেশার, ফিরতে লেট হয়েছে। একাই তো ফিরবো। তোর কি একা বাড়ি ফেরার কথা? তোকে যে সকালেই বললাম বৌমাকে নিয়ে একসাথে বেরিয়ে বাড়ি ফিরবি। বৌমা? ও নো তানভীর, তোর যে একটা পিচ্চি বউ আছে, তুই তো সেটা ভুলেই গেছিস। কিন্তু আম্মিকে যদি এখন বলি বউয়ের কথা মনে ছিল না, নিশ্চিত কান টেনে চড় লাগাবে। কি হলো, কথা বলছিস না কেন? তোর যদি অফিসে এতই কাজ থাকে তুই কল করে জানাস নাই কেন? আর এ বাড়িতে এসেছিস কেন? না মানে, চলে যখন এসেছি তখন সামনের দিন সকালে যে ওকে নিয়ে আসবো।
বের হ, এক্ষুনি বের হ বাড়ি থেকে। বৌমাকে নিয়ে তারপর ফিরবি। সেটা সকালে না বিকেলে, এত কথা শুনতে চাইনি। আরে আম্মি শোনো না, এত রাতে কি কারো বাসায় যাওয়া যায়? একবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল অনন্যা। তানভীরকে দেখে মুখে হাসি ফুটেছে তার। ভেতরে আসেন, অনেক ক্লান্ত আছেন নিশ্চয়ই। আপনি রুমে যেয়ে বসেন, আমি আপনার জন্য ডিনার নিয়ে আসছি। তুমি কি দরজা ধরে দাঁড়িয়েছিলে নাকি? একবার বেল দিতেই দরজা খুলে গেছে। না, বসেছিলাম, টিভি দেখছিলাম। আপনি ক্লান্ত, বসেন যে। বাবা মাকে অনেক বলে ঘুমাতে পাঠিয়েছি, তারাও আপনার জন্য বসেছিলেন। আমি অনেক বলেছি, আপনি কাজের মানুষ, এই জন্য লেট হচ্ছে। ও হ্যাঁ, আসলে একটু লেট হয়ে গেছে। এরপর থেকে আমার জন্য আর অপেক্ষা করবে না। আমি জোর করে না পাঠালে আশা হতো না। পিচ্চিটার মলিন হওয়া মুখটা দেখতে নিশ্চয়ই ভালো লাগতো না। ইস, ভুলই করেছি। এ কি, এখনো বসে আছেন কেন? ফ্রেশ হন, তারপর ডিনার করব। তুমি খাওনি এখনো? আপনার মা কত কত রান্না করে, কখনো দেখেছেন তাকে আপনাদের আগে খেতে? এটাও মেয়েদের এক প্রকার ভালোবাসার প্রকাশ। ভালো লাগে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে। ইচ্ছে না থাকলেও অনন্যার জন্য তানভীর এই রাতে ভারী খাবার খেলো। অনন্যার শোবার ঘরে বিছানা ছাড়া বাড়তি সোফা নেই। তানভীর ঘুমাতে এসে বেশ ইতস্তত করছে। অনন্যা বুঝতে পেরে মুচকি হাসে। শোনেন, খবরদার বলছি, রাতে যদি মধ্যে দেওয়া এই বালিশ মারিয়ে আমার আশেপাশে আসেন, আমি কিন্তু আপনাকে শ্যুট করে দিব। আপনি বালিশের ওই পাশে ঘুমাবেন। বালিশ হলো বাংলাদেশ ভারত বর্ডার, ক্রস করলে প্রাণ হারাবেন। আমারও শখ নাই তোমার কাছে যাওয়ার। সামনের দিন আমার স্কুলে কিছু কাজ আছে, আপনার যদি সময় হয় একটু স্কুল ঘুরে যাব। সামনের দিন 10:30টায় অফিস থাকতে হবে। আমাকে 7টায় ডেকে তুলো। বাই এনি চান্স আমার ঘুম না ভাঙলে? সকালে ফুপি আসবেন আপনাকে দেখতে। ওনাদের সামনে প্লিজ এমন ব্যবহার করবেন যেন আপনি আমাকে অনেক ভালোবাসেন। বড়লোক ছেলে দেখে গলায় ঝরে পড়েছিস? তোর বাবার লোভটা গেল না? তা কতদিন টিকবে সম্পর্ক? ভাইয়া, আপনি আমার বড়, এজন্য আপনাকে আমি সম্মান করি। এমন ব্যবহার করবেন না যে সবার সামনে অপমান করতে বাধ্য হই। তোর সম্মান কে চেয়েছে? হ্যাঁ, তা বরকে কই লোকাই রাখছিস? ডাকতে, আমিও তো দেখি সে আমার থেকে কতটা সুন্দর। শুনেছি শহরের নামকরা বিজনেসম্যান ধরেছিস। চালটা ভালোই চেলেছিস বাবা মেয়ে মিলে। আপনি বেড়াতে আসছেন, গেস্ট রুমে বসেন, আপ্যায়ন নেন, চলে যান। আপনাকে কে বলেছে এখানে এসে আমাকে বাজে কথা শোনাতে? সত্য কথা সব সময় তেতই শোনাই। আচ্ছা, কত টাকা দিয়েছে তোর বাবাকে? কত টাকায় বিক্রি হয়েছিস? কেন, আপনার বোনকে বিক্রি করবেন নাকি বউকে? বাট সরি, আমি আর মেয়ে কিনবো না। আপনি চাইলে আমি নতুন ক্রেতা খুঁজে দিতে পারি। দিন শেষে দুজনেরই প্রফিট থাকবে। কি বলেন? তুই করে আমাদের মাঝে কথা বলার? আপনি উঠে পড়েছেন? তুই কে রে আমাদের মাঝে কথা বলার? ও ও তো এই সেই বস্তি। ভাই, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। এই পিচ্ছি, কটা বাজে? তোমাকে না বললাম 7টায় ডেকে তুলো? আসলে এখনো 7টা বাজেনি। উনি আমার ফুফাতো ভাই অরণ্য। ও, তো ভাই বোনের মাঝে এ ধরনের কথা হয় বুঝি? আমার তো মনে হচ্ছে এটা তোমার চিরশত্রু। আপনি ভুল ভাবছেন, আমি আসলে মজা করেছিলাম। ছোট বোন তো, আমরা আবার খুব ফ্রি মাইন্ডের। সরি টু সে, ফ্রি মাইন্ডের ভাষা যদি এমন হয় তাহলে বলবো প্রয়োজন নাই। আমার পিচ্চিটার সাথে কথা বলার প্রয়োজন নাই আপনার। আচ্ছা, ঘরে চলেন, আপনার সকালের কফি দিচ্ছি। 1 মিনিট তো ফুফাতো ভাইয়া, আপনি কিছু মনে না করলে প্লিজ এখান থেকে যাবেন। সকালে উঠে আমি বউয়ের সাথে এখানে কিছু একান্ত সময় পার করতে চাই। বোঝেন তো, সারাদিনের চার্জ নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এনজয় ইয়োর টাইম। আপনি এমনটা বললেন কেন? ভাইয়া কি ভেবেছে? নিশ্চয়ই এসব ফুপির সামনে বলবে। লুক অ্যাট মি। সকাল। তানভীর অনন্যার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। গভীর চুম্বনে অনন্যার হাঁসফাঁস লাগে। দম বন্ধ অনুভূতিতে তার হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে আসতে চায়। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা অরণ্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে নেমে যায়। তানভীর সিঁড়িতে বয়ে চলা পায়ের শব্দ শুনে ডেভিল হেসে অনন্যাকে ছেড়ে দেয়। এটা আপনি কি করলেন? আপনি একটা খাটাস। আমি সকালে ব্রাশটাও করি নাই, আর আপনি আমার ফার্স্ট কিস এভাবে নষ্ট করলেন। অদ্ভুত মেয়ে মানুষ। এই আমি রুমে গেলাম, তুমি ব্রাশ করে আসো। বজ্জাত লোক, কি বলে পালালো।
এখন ব্রাশ করে গেলে কি আবার এসব করবে? না না, আমি আর তার সামনেই যাব না। কিউটি পাই, এইসব আমি কি দেখলাম? সাত সকালে তোরা দুজন চুম্মাচুম্মি, আহা কি প্রেম দুজনের। তো তো তুই তুই কখন এসেছিস? যখন তোমরা দুজন করছিলে। দিব একটা চর, না বলে ছাদে আসছিস কেন? তোমরা খোলা আসমানের নিচে এসব করবা আর আমি দেখলেই দোষ? উফ, এই মেয়েটাও না কিচ্ছু মুখে আটকায় না। এসর, কাজ আছে আমার। আরে ইয়ার ওয়েট, আমি তো মজা করছি, মনে কর কিচ্ছু দেখিনি। বাট ভাইয়া কিন্তু তোর বিয়ের খবরে বড়ই ছ্যাঁকা খেয়েছে। গতদিন অনেক পাগলামি করছিল, ঘরের জিনিসপত্র ভেঙে চুড়ে ফেলেছে একেবারে। এখানে আমার দোষটা কোথায়? আমি তো কখনো তাকে প্রশ্রয় দেইনি, বরং বাবা ফার্স্টেই সাবধান করে দিয়েছিল তাকে, অথচ আজও কত বাজে কথা শোনালো আমাকে। মাইন্ড করিস না, আসলে ভাইয়া তোকে পাগলের মতো ভালোবেসেছিল, এই জন্য সহ্য করতে পারছে না। আজ এখানে আসবেও না, মা জোর করে আনছে। বাদ দে, তোর খবর বল। রাকিব আছে এখনো লাইনে? হ্যাঁ, ওই আরেক বলদ, কত কিছু করছি পিছু ছাড়াইতে, বাট ওই বলে বিয়ে পর্যন্ত ঘুরবো। আচ্ছা, নিচে চল। ও আবার সকালে উঠেই কফি না খেতে পারলে নাকি মাথা গরম হয়ে যায়। এখন থেকে হবে না, সকাল বিকেল পিচি বউয়ের এমন চুম্মা খেলে মাথা এমনিই ঠিক থাকবে। দাঁড়া শয়তান, তোকে দেখাচ্ছি মজা। অনন্যা তনুকে দৌড়ানি দিল। তানভীর ঘরে এসে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অনন্যা ব্ল্যাক কফি এনে সামনে ধরে, লজ্জায় সে চোখটা তুলতেও পারছে না। তানভীর সেদিকে খেয়াল নেই, সে ফোনে বিজি হয়ে কফি নিয়ে চুমুক দিল। 2 দিন পর। স্যার, একটা সমস্যা হয়েছে কোম্পানির লাস্ট প্রজেক্টে। পরে শুনবো, মিটিং রুমে ডাকো সবাইকে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। এক্সকিউজ মি ম্যাম, কাকে চাই? মিস, আমি তানভীরের সাথে দেখা করতে আসছি। এই পিচ্ছি, তুমি স্যারকে সরাসরি নাম ধরে বলছো? জানো স্যারকে? কোথা থেকে আসছো? আর হাতে এগুলো কি? আসলে আমি ওনাকে কিছু ফাইল দিতে এসেছি, সে বাড়িতে ভুলে রেখে এসেছে। মানে স্যারের বাড়ির মেইড হয়ে স্যারের নাম ধরে ডাকছো? তোমায় সাহসের তারিফ করতে হয়। লিসেন, ফাইল আমার কাছে দিয়ে যাও এখান থেকে। আমি মেইড নই, আমি মেইড নাও তো কি? নিজেকে এখন আমার সামনে বড় ভাবতে শুরু করেছো নাকি? কাজের লোক কাজের লোকের মতো ব্যবহার করো। বেরো অফিস থেকে। আপনি স্যারকেই ডাকুন, আমি ওনার কাছে ফাইল দিয়ে চলে যাব। আমার মুখে মুখে তর্ক করছো? বেয়াদব মেয়ে, দাও বলছি ফাইল। স্যার মিটিংয়ে বিজি, এখন সে তোমার সাথে দেখা করতে পারবে না। ও, আমি অপেক্ষা করছি এখানে। এটা কনফিডেন্সিয়াল ফাইল, যার তার হাতে দিতে পারবো না। আচ্ছা বেয়াদব, তবে ফাইল তো আমি দেখবই। সত্যি জরুরি ফাইল নাকি স্যারের সাথে দেখা করার জন্য মিথ্যা বলছো? হৃদিতা জোর করে ফাইল টেনে নিতে চাইল। অনন্যা শক্ত করে ধরে আছে, দিচ্ছে না। দেখে হৃদিতা অনন্যাকে ঠাস করে চড় মেরে দিয়েছে। অফিসের কিছু স্টাফ জড়ো হয়ে যায়। হৃদিতার ব্যবহারে অনেকে আগে থেকেই নারাজ, তার উপর আজকে কাণ্ডে সবাই হতবাক। জন দৌড়ে আসে। রিদিতা, তোমার কি মরার ভয় নেই? ছেড়ে দাও ম্যাডামকে। জন স্যার, এই মেয়েটা একটা মিথ্যুক, কোনো ম্যাডাম নয়। দেখেন, স্যারের সাথে দেখা করার জন্য ফোন দিয়ে এটেছে। তোমার করা ব্যবহারের জন্য প্রস্তাবে। কিন্তু আমি তো। ম্যাডাম, আমার সঙ্গে আসেন। এই লিরিন, দ্রুত আইস প্যাক নিয়ে স্যারের কেবিনে আসো। ম্যাডাম, আপনার মুখে ব্যথা বেশি করছে নাকি ডাক্তার কল দিব? আমি একদম ঠিক আছে ভাইয়া, উনি কি অফিসে নাই? অনন্যাকে এনে তানভীরের কেবিনে বসে আইস প্যাক দিতে বলে চলে গেল জন। সাথে জানিয়ে গেল স্যারের ইম্পর্টেন্ট মিটিং চলছে, কিছু সময় সে চলে আসবে। জনকে অনন্যা চেনে, তাই হাতের ফাইল জনের কাছে দিয়ে দিল। চোখ দুটো কান্নায় লাল হয়ে উঠেছে অনন্যার। লজ্জায় অপমানে সে কথাও বলতে পারছে না লিরিনের সাথে। একটু পর তানভীর ঢোকে, লিরিনকে চলে যেতে ইশারা করে এগিয়ে আসে। অনন্যা রেগে ঠাস করে চড় লাগিয়ে দেয় তানভীরকে। আমি কি করলাম? ইচ্ছে তো করছে সবার সামনে আপনাকে চড় লাগিয়ে দিই, কিন্তু আপনার ইমেজের কথা চিন্তা করে এখানেই দিলাম। আপনার নাম দেওয়ার জন্য সবার সামনে আমি চড় খেয়েছি, ওই মেয়ের চুল টেনে ছিঁড়বো আমি। রিল্যাক্স। আচ্ছা, কান্না করছো কেন? ইটস ওকে, আমি দেখে নিব। আদুরে কথায় অনন্যা ফুপিয়ে কান্না করে। তানভীর বুকে জড়িয়ে নেয় আলতো হাতে, মাথার উপর ঠোঁট ছুঁয়ে চুমু খায়, শান্ত করে অনন্যাকে। আমার ফল্ট, তোমার ইনফরমেশন অফিসে জানানো হয়নি। কি হচ্ছে কি এখানে? অফিসের নিয়ম কারণ সবই ভুলে গেছে।
এই মেয়ে কিভাবে পারে অচেনা কারো গায়ে হাত তুলতে? এই, তোমার আইডি কোথায়? নাম কি? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এমন ভুল কিভাবে হয়? অফিসের ইমেজ নষ্ট হবে তোমার মতো থার্ড ক্লাস মেয়ের জন্য। এই জন, ফায়ার করো এই মেয়েকে। উশৃঙ্খল কোনো লোক এই অফিসে থাকতে পারে না। বাবার গলা শোনা যাচ্ছে মনে হয়। এত চিৎকার করছেন কেন উনি? খেপেছে হয়তো হৃদিতার উপর। রীতিটা মানে ওই মেয়েটা? হ্যাঁ, আই অ্যাম সরি পিচ্ছি, তোমার ফাইল নিয়ে আসা উচিত হয়নি। আমার মনে পড়লে আমি লোক পাঠিয়ে দিতাম। ও তো এখন দোষ সবটা আমার। আপনি আসলে একটা খারাপ লোক। অফিসে এসে আপনার স্টাফদের হাতে চর খেয়েছি জেনেও আপনি চুপচাপ আছেন। বাবার জায়গায় আপনার থাকা উচিত ছিল। চর মারার মুহূর্তে আপনার এসে আটকে দেওয়া উচিত ছিল। সেসব কিছু না করে আপনি আমাকে ব্লেম করছেন। সিনেমা কম কম দেখো। আমার ইমার্জেন্সি মিটিং ছিল, শব্দ শুনে জনকে তো পাঠিয়েছিলাম। আর এখন হৃদিতাকে বকতে গেলে তোমাকে কে সামলাবে? রাখেন আপনার অজুহাত, থাকবো না আর আপনার সাথে, গেলাম। আরে পিচ্ছি শোনো, এত মাথা গরম করলে চলে? বরং রাগের মাঝে সিদ্ধান্ত সব সময় ভুল হয়। কে শোনে কার কথা? অনন্যা রেগে কেবিন থেকে বেরিয়ে আসে। কাউন্টার সেন্টারের কাছে আসতেই রিদিতা এসে পা জড়িয়ে ধরে। থমকে যায় অনন্যা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ ম্যাডাম। চাইলে আপনি আমাকে মারেন, তবু বড় স্যারকে বললেন না আমাকে বের করে না দেয় যাতে। আমার বাবা মায়ের একমাত্র ভরসা আমি। প্লিজ ম্যাডাম, দয়া করেন, আমার চাকরিটা গেলে অন্য কোথাও জব পাবো না, আমাকে বাঁচান। আরে কি করছেন কি? ছাড়েন, পা ছাড়েন। আচ্ছা, আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে। মা, দেখি তোমার মুখটা লাল হয়ে গেছে। ডক্টরকে ডাকি? আমি একদম ঠিক আছি বাবা, আপনি শান্ত হন তো। আর ওনাকে ক্ষমা করে দিন, উনি নিজের ভুল বুঝতে পারছেন, পরবর্তীতে ভালো হয়ে যাবে। কি বলো? এইসব মেয়েকে রাখতে বলছো যে কিনা আমাদের বাড়ির সম্মানে গায়ে হাত তোলে? আমি ক্ষমা করে দিয়েছি, আপনিও দিন। নিজের ভুল বুঝতে পারলে আর সমস্যা কি? আচ্ছা, আমি যাই। আমার মায়ের কথাই তোমাকে ফায়ার করলাম না, কিন্তু ডিমোশন করব। এরপর থেকে নিজেকে শুধরে নিও। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সেদিন সকাল সকাল উঠে বাসার সামনে থাকা ছোট ফুল বাগানে গাছে পানি দিচ্ছে অনন্যা। হঠাৎ হাবলুর আগমন। অনন্যাকে দেখে হাবলু একগাল হাসি দেয়। কি ম্যাডাম, স্যারের বন্দিশালা থেকে মুক্তি মেলেনি, শেষে আপনাকে এ বাড়ির মালি বানিয়ে রাখছে। হাবলু, তুমি? এ তো হাই শোনা, পরে কান্না করতে হবে। যাই হোক, কি মনে করে জঙ্গল ছেড়ে এসেছো? নতুন কেস? এই শোনো, যদি কোনো মেয়েকে আর তুলে নিয়ে যায় সোজা আমাকে বলবে, মনে থাকবে? আপনি এই নিউজ শুনে কি করবেন? নিজেই তো এখনো মুক্তি পান নাই। হাবলু গাবলু, এখন আমি তোমার স্যারের বস, সো কথা সাবধানে বলো। মানে এ বাড়ির মালির কাজ করতে করতে আপনার মাথা নষ্ট হয়ে যায়নি তো আবার? ঠিক আছে, তোমাকে আমি প্রুফ দিচ্ছি, ভেতরে চলো। এই হাবলু, তুই কখন এসেছিস? বস বস। অনন্যা, ও হলো আমাদের এক ছেলের মতোই। নাস্তা পানি দাও। দিব মা, তার আগে হাবলু ভাইকে আমি কিছু দেখাতে চাই। ওনাকে আমি বেশ ভালো করেই চিনি। ওই হাবুল, যা অনন্যার সাথে যেয়ে বস। তানভীর এখনো ঘুমে আছে। অনন্যা, ডেকে দিও তোমার সাহেবকে। হাবলু ড্রয়িং রুমে বসলো। অনন্যা তানভীরকে জোর করে ঘুম থেকে টেনে এনে দাঁড় করালো। কি করছো? আমাকে ছাড়ো, আমি আরেকটু ঘুমাতে চাই। আর কত ঘুম পড়বেন? আমি বুঝি না আপনার মতো ইনডিসিপ্লিনের মানুষ কিভাবে এত বড় বিজনেসম্যান হয়। তুমি কি বলতে চাইছো সকাল সকাল? বাবা? এখন বলেন, অফিসের বস কে? হৃদয়। আরে ধুর, আপনি বস না? না, আমি সিইও প্লাস মালিক। ওইটাই, এখন বলেন আপনার বস কে? তোমার বস? কেউ না, আমার পর অফিসে আর বস নাই। আরে ধুর, তাহলে আমি কে? বউ, আই মিন লাইফ পার্টনার। হায় খোদা, বস, আপনি এই মাইয়ারে বিয়া কইরা নিয়েছেন? আউচ! হাবলু, তুমি কখন আসছো? এই আইলাম, কিন্তু স্যার, আপনি সত্যি বিয়া করছেন? আমাকে বললেন নাই তো? ইয়ে মানে সময় পাইনি, তারপর তোমার ওখানে যাওয়া হয়নি তো তাই বলতে পারিনি। কিরে হাবলু গাবলু, এবার আপনার বিশ্বাস হলো তো? এই পিচ্চিকে দেখেই বুঝেছিলাম বসকে ফাঁসাতে পারবে। খোদা, আমার বসকে তুমি শান্তি প্রদান করো। তানভীর তখন অফিসে। অনন্যা শপিংয়ের জন্য বেরিয়েছে। খাদিজা বেগম বরাবরের মতো কিচেনে নতুন কোনো নাস্তা বানাচ্ছেন। মনের মতো বৌমাও হয়েছে, যে সব খাবার বসে বসে টেস্ট করে আর তার প্রশংসা করে। তখন গেট থেকে সিকিউরিটি এসে হাঁক দিলেন।
ম্যাডাম, স্যারের জন্য একটা পার্সেল আসছে। এটা কি নতুন কিছু? রেখে যাও, তোমার স্যার এসে দেখবেন। ম্যাডাম, একটা ছেলেও এসেছে, সে নাকি বৌমার পরিচিত, দেখা করতে চায়। কি বলবো? অনন্যার? হ্যাঁ। আচ্ছা, বাহিরে গেস্ট রুমে অপেক্ষা করতে বলো, অনন্যা বাড়িতে নাই, এলে দেখা করবে। আচ্ছা ম্যাডাম, ছেলেটাকে দেখে আমার অনেক সন্দেহ হচ্ছে, বারবার বলছে আপনাদের সাথে কথা বলতে চায়। আচ্ছা যাও, আসছি। হ্যালো আন্টি, ভালো আছেন? কে তুমি বাবা? আমাকে আপনি চিনবেন না, আপনার পুত্রবধূ আমাকে ভালো করেই চেনে। আচ্ছা, তো কিছু বলতে চাইছো তুমি? আন্টি, অনন্যকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমাকে ধোঁকা দিয়ে ও আপনার ছেলের সাথে বিয়ে করেছে। আপনারা ওই মেয়েকে বিশ্বাস করে আমার মতো ঠকবেন। তাছাড়া তানভীর সাহেব টপ বিজনেসম্যান, আমি চাই না আপনাদের বড় ক্ষতি হোক। বিশ্বাস না হলে আমাদের ক্লোজ ছবি দেখাতে পারি। অফারটা হলো, অনেক দিনের সম্পর্ক ছিল আমাদের। বুঝতে পারছি, ওই মেয়ে এত খারাপ আমরা জানতাম না। তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। আমি বাকিটা দেখব। ধন্যবাদ আন্টি। আন্টি, ছবিগুলো দেখাই। না, ওইসব ছবি আমি বুড়ো মানুষ বুঝবো না। তুমি বলেছো, আমি বিশ্বাস করেছি। তা বাবা, তোমার নাম কি? অরণ্য, তবে একটা কথা, আমি এসেছিলাম, অনন্যকে বলবেন না, না হলে আপনার ছেলের সাথে করা অন্যায় ধরতে পারবেন না। ও সাবধান হয়ে যাবে। এখন তুমি আসতে পারো। আরে অরণ্য ভাই, আপনি এখানে? মা, আপনিও দেখি এখানে আছেন। আপনারা আবার পূর্ব পরিচিত নয় তো? না, এখনই পরিচিত হয়েছি। তুমি ফিরতে এত দেরি করেছো কেন? বেরিয়েছো তো কম সময় না। মা, আপনি কোনো কারণে রেগে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, রাগ। যে আগুন জ্বালিয়েছি অরণ্য, তুই সারা জীবন জ্বলবে। ভেতরে যাও, তোমার সাথে পরে কথা বলছি। আর বাবা অরণ্য, তুমি এখন আসতে পারো। আমার ফুফাতো ভাই উনি মা, ওনাকে এইভাবে খালি মুখে বিদায় দিব? ভেতরে নিয়ে যাই। কোনো প্রয়োজন নেই, আগে নিজের জায়গায় পাকাপোক্ত করো, তারপর ভাই খাইও। অনন্য, আমি বরং যাই রে। অনন্যা ডেভিল হাসতে হাসতে বেরিয়ে যায়। অনন্যা মন খারাপ করে শাশুড়ির এমন বদলে যাওয়া ব্যবহার দেখে অনন্যা বুঝতে পারে না কি হলো খাদিজা বেগমের। হ্যালো স্যার, অরণ্য স্যার অফিসে এসে বেশি গরমিল করেছে ফাইলের সাথে, আমার কোনো কথা শোনেনি। অরণ্য কেন অফিসে গিয়েছে? ওকে তোমরা নিষেধ করনি? স্যার, উনি আমার সিনিয়র, তাই আমরা তার সাথে বেয়াদবি করতে পারি না। তবে তানভীর স্যারের জন্য সিলেক্ট করা সিকিউরিটি ফাইল উনি চেক করে কিছুটা পরিবর্তন করেছে। এই ছেলেটা কি করতে চাইছে? আমার থেকে অনুমতি না নিয়ে এসব করার মানেটা কি? স্যার, আপনি কি আসবেন একবার অফিসে? এটা তানভীর স্যারের ফাইল, যদি কোনো ইস্যু ক্রিয়েট হয় উনি কিন্তু বরাবরের মতন কাউকেও এক চুল ছাড় দিবেন না। আত্মঘাতীর ধারেন না উনি। ওকে, আমি বুঝতে পারছি। আমি অরণ্যার সাথে কথা বলছি। জন হাঁপাতে হাঁপাতে কেবিনে প্রবেশ করছে। তানভীর তখন ফোন বের করে অনন্যার ছবি দেখছে, যা সে লুকিয়ে তুলেছিল। সে বারবার নিজের অনন্যার প্রতি এমন দুর্বল হতে দেখে নিজেই বেশ নির্বাক। যে তানভীর কোনো মেয়েই সহ্য করতে পারে না, সে আজ পিচ্ছি বউয়ের প্রেমে পড়েছে। ভাবছে আর মুচকি হাসছে। স্যার, সারের মতো চেঁচাচ্ছ কেন? আপনি ভুলে গেছেন আপনার আজ ফ্লাইট। আপনাকে তো আমি বারবার করে জানিয়ে গেছি। আপনি এখনও অফিসে কি করছেন? ও নো, জন আমার লাগেজ গাড়িতে রাখো, গাড়ি বের করতে বলো। সব রেডি স্যার, দ্রুত বেরোন। আমি আপনার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম, আপনি বেরোননি দেখে ছুটে আসতে হলো। আমি তো ভেবেছি আপনি সিক হয়ে গেছেন কিনা। আই এম ফাইন, ফ্লাইট ধরতে পারবো, চিন্তা করো না। আর হ্যাঁ, বাসাতে ইনফর্ম করছো? আমি বাবাকে জানিয়েছিলাম। হ্যাঁ, তবে ম্যাডামকে জানাতে পারিনি, উনি ফোন ধরেননি। বড় ম্যাডাম জানিয়েছিলেন, উনি শপিংয়ের জন্য বেরিয়েছিল। ওকে আম্মি, জানিয়ে দিবে। বাড়িতে গুমোট পরিবেশ। অনন্যা ভয়ে আর শাশুড়ির সম্মুখে যায়নি। তানভীরের জন্য অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে গেছে। মাঝরাতে ঘুম ছুটেও অনন্যা দেখলো তানভীর ফেরেনি। সময় দেখলো রাত 3:24। সে আবার ঘুমানোর চেষ্টা করলো। সকাল বাজে 9টা, এখন তোমার ঘুম ভাঙছে? সরি মা, আপনার ছেলে রাতে ফেরেনি। বাবা কি এসেছে? আম্মা, তানভীর তোমাকে জানায়নি? সে তো 5 দিনের জন্য দেশের বাইরে গেছে, বিজনেস পারপাসে। কখন গেল? উনি তো কিছুই বলেনি আমাকে। আমার ছেলের ভালোর জন্য তোমাকে এ বাড়িতে এনেছি, আর তুমি আমার ছেলের খোঁজ খবর বাদ দিয়ে অন্য লোকের সাথে সময় কাটালে কিভাবে সবটা জানবে? খাদিজা, তোমার আবার কি হলো?
আমি তো তোমার শাশুড়ির কথা বাদ দাও তো, মাঝে মাঝে কি বলে নিজেই জানে না। আচ্ছা আমি তানভীরকে বকে দিব। তোমাকে না বলে যাওয়া ঠিক হয়নি। এখন কি আর সে একা যে যখন তখন যেখানে সেখানে চলে যাবে? আপনিই তো বললেন বাবা উনি বিজনেসের কাজে গেছে, ব্যস্ত মানুষ, আমি কন্ট্রাক্ট করে নিব, আপনার আর বকতে হবে না। কিন্তু আমি বুঝতে পারছি না আমার ভালো শাশুড়িটার হঠাৎ কি হলো। সেমনই মাঝে মাঝে তার মাথায় সমস্যা দেখা দেয়। দুজনের গুসুর ফুসুর কিন্তু আমি ঠিক শুনেছি। আমার মাথায় কিছু হয়নি। তোমার বৌমাকে জিগাও তো, অরণ্য কেন এ বাড়িতে এসে বাজে কথা বলার সুযোগ পেল? বাহিরের একটা ছেলে কিভাবে এত বড় সাহস পায়? ও তো কাহিনী এখানে। আম্মি, আপনি ওই বেয়াদবটার কথা বিশ্বাস করছেন? বিশ্বাস করলে তোমার সাথে কথা বলতাম। আমি শুধু বুঝে পাই না, এত বাতিল একটা ছেলেকে তুমি কিভাবে এখনো ভাই ডাকো? ওকে তো পুলিশে দেওয়া উচিত। দেখেছো, বলছি না তোমার শাশুড়ির মুড ঠিক হতে সময় লাগে না, আবার খারাপ হতেও সময় লাগে না। তুমি এবার বেশি বেশি বলছো। আমি অফিসে চলে যাচ্ছি, বাই। আমি এতগুলো সরি। এরপর থেকে অরণ্যকে আচ্ছা মতো টাইট দিব। এখন নাস্তা করো। না খেতে খেতে দিন দিন ফুকিয়ে যাচ্ছ। তানভীর 5 দিন পর আসবে। তুমি কি বাড়িতে বেড়াতে যেতে চাও? তাহলে ড্রাইভার পৌঁছে দিবে। থ্যাঙ্কস আম্মি, আমি খেয়ে তৈরি হয়ে নিচ্ছি। আপনি আর বাবা দুজন এই কিছুদিন ইচ্ছা মতো প্রেম করুন। দেখো পিচ্ছি বলে কি। জন এখন একটু রেস্ট নিব, এসে থেকে মিটিং অ্যাটেন্ড করছি, কতগুলো ডিলিং হলো, এখন রেস্ট টাইম। সরি স্যার, আপনি বলছেন 3 দিনে কাজ কভার করতে, তাই এখন আমাদের আবার বের হতে হবে। আপনি ছোট একটা শাওয়ার নিয়ে নেন, গাড়িতে একটু রেস্ট নিয়ে নেবেন। পিচ্চিটার সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, কি হলো বলো তো? কল করলে বারবার বিজি দেখাচ্ছে। বড় ম্যাডামকে কল করেন। সকালে আমি জানিয়েছে সে নাকি বাবার বাসায় গেছে বেড়াতে। স্যার, ম্যাডাম হয়তো রেগে আছে, এই জন্য রিসিভ করছে না। ম্যাডামকে না জানিয়ে চলে আসছেন। তুমি তো জানো আমি কতটুকু টাইমের মধ্যে এখানে আসার প্ল্যান করেছি। চিন্তা করবেন না, বাড়িতে যে কিছু গিফট করেন ঠিক রাগ ভেঙে যাবে। মেয়ে মানুষ স্যার, এত এত বিজনেস ডিল হ্যান্ডেল করেন, আর একটা পিচ্চিকে হ্যান্ডেল করতে পারছেন না। জনের কথায় তানভীর রাগী লুক দিতেই জন চুপ হয়ে যায়। দ্রুত শাওয়ার নিতে যায় তানভীর। অনন্যা বেশ আরামে নিজের রুমে বসে ফোনে বান্ধবীদের সাথে ভিডিও কলে আড্ডায় মেতেছে। তানভীরের কলকে এজন্য ইচ্ছা করে ইগনোর করছে। দেখতে দেখতে অনন্যা বেশ খুশিতে বাবা মায়ের সাথে 3 দিন পার করে। স্বপ্নের শুরু। বান্ধবীদের সাথে ঘুরে ফুচকা চটপটি শেষ করে সবে বাড়ির পথে এগোচ্ছে অনন্যা। মাঝপথে তার গাড়ি আটকে দেয় কালো গাড়িটা। তানভীরকে নামতে দেখে অনন্যা বেশ অবাক হয়। তানভীর অনন্যাকে টেনে নিজের গাড়িতে তোলে। আমি কি স্বপ্ন দেখছি নাকি? এখন সত্যিই আমার সামনে। তোমার ফোন কোথায়? তুমি ফোন কেন ইউজ করো? বেচারা আমার ফোনটা কি দোষ করলো? বুঝছো না? তোমাকে আমি কতবার কল দিয়েছি, একটা বার কি পিক করা যেত না? আননোন নাম্বার আমি রিসিভ করি না, ফ্রড হয় ওরা। সিরিয়াসলি তোমার কাছে আমার কল আননোন লেগেছে? হ্যাঁ তো। তোমাকে, যাই হোক, কোথায় গেছিলে এমন সেজে গুজে? বলবো কেন? আপনি কি কোথাও যাওয়ার আগে বলে যান যে আমি বলবো? আচ্ছা সরি, সেদিন আসলে যাওয়ার প্ল্যানটা 2 ঘন্টার মধ্যে হয়েছিল। আমি আগেও এমন ভ্রমণ করেছি, তাই আসলে। আপনার মতো আমি সারা রাত অপেক্ষা করেছি, তবু আপনি ফেরেন নাই। কোনো কল মেসেজ কিচ্ছু না, আর এখন আসছেন সরি নিয়ে। আপনার সরি আপনার কাছেই রাখুন। গাড়ি থামান, আমাকে যেতে দিন, আমি বাড়িতে যাব। তুমি এখন আমার সাথে যাবে। ইউ নো আমি কতটা জার্নি করে এসেছি। এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে এসেছি। আমি আসতে বলিনি। কেন এসেছেন? যেখানে গিয়েছিলেন সেখানেই চলে যান। পিচিটার কি খুব বেশি রাগ হয়েছে? কি গিফট দিলে রাগ কমবে বলো? গিফট চেয়ে নিব? লাগবে না আমার এমন গিফট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই দেই। তানভীর অনন্যার ডান গালে ঠোঁট ছুঁয়ে আদর করে দেয়। লজ্জায় অনন্যা চোখ ফিরিয়ে বাইরে দৃষ্টি ফেলে। তানভীর তখন ঘুমে বিভোর। অনন্যা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমে আড়মোড়া দিয়ে তানভীর অনন্যার হাত জড়িয়ে ধরে ঘুমায়। স্যার। উফ, কি সমস্যা কি জন? তুমি শেষমেশ আমার বেডরুমেও আসবে? স্যার, আমি আপনার বেডরুমে কোথায় এলাম? আমরা ফ্লাইটে আছি, এখন ফ্লাইট ল্যান্ড করবে, আপনি সিট বেল্ট বেঁধে নিন। আমি তো। তানভীর চোখ মেলে দেখে সে ফ্লাইটে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে অনন্যাকে নিয়ে। তানভীর মনে মনে হাসে। একটু পর ফ্লাইট ল্যান্ড করবে। ওরা সবে বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছেছে। স্যার, আপনার
গাড়ি অপেক্ষা করছে, আপনি বাড়িতে যান, পরে অফিসে দেখা হবে। বাই। ড্রাইভার, গাড়ি সোজা আশরাফ মেনশনে যাও। প্রথমে আমি পিচিটার সাথে দেখা করতে চাই। খুব অভিমান করে আছে নিশ্চয়ই। তানভীর গাড়িতে বসে অনন্যাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে সেই জায়গা সিলেক্ট করছে। হাতের ট্যাবে তখন নানান 5 স্টার হোটেলের পিকচার একে একে দেখছে। মনে মনে আরও কিছু সারপ্রাইজ প্ল্যান করে নিয়ে মুচকি হাসে। বাবা জামাই ভালো আছো? জি বাবা, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি এদিক ওদিক কি দেখছো? এসো বসো, তোমার তো আরও 2 দিন পর ফেরার কথা। হ্যাঁ, কাজ শেষ তাই চলে এসেছি। মাকে দেখছি না যে। আপনি কি বাসায় একা? তুমি সোজা ফ্লাইট থেকে এখানে এসেছো মনে হচ্ছে। রুমে যে আগে ফ্রেশ হও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। তোমার ফেরার কথা আরও 2 দিন পর, তাই অনন্যা আর ওর মা গিয়েছে অনন্যার নানুর বাড়িতে। অনন্যা, আমি 2 দিন দেশের বাইরে কি গিয়েছি, তোমার পা তো লম্বা হয়ে গেছে। আমি মজা দেখাচ্ছি। কি ভাবছো বাবা? রুমে যাও। তবে আমার জন্য খাবার দিতে হবে না, আমি ফ্রেশ হয়ে বেরোবো এখন। আশরাফ কথা বাড়ালেন না। তানভীর শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যাবেলায় অনন্যা মামার বাড়ির উঠানে বসে ফোন চালাচ্ছে। হঠাৎ পেছন থেকে তাকে কেউ কোলে তুলে হাঁটা শুরু করে। ভয়ে চিৎকার দেয় অনন্যা। মাগো, কে কে তোমার খুব সাহস বেড়েছে না? আপনি? আর কি করছেন? ছেড়ে দিন, কোথায় নিয়ে যাচ্ছেন? এখন সোজা আমার সাথে যাবে, একটা কথাও শুনবো না। গাড়িতে বসো। আরে আম্মুকে বলে আসি। কি মুসিবত, যখন তখন গুন্ডাদের মতো তুলে নিয়ে যান কেন? বাবাকে বলে দিয়েছি, মাকে জানিয়ে দিবে। লেটস গো। তানভীর গাড়ি ড্রাইভ করছে। অনন্যা পাশে মুখ ফুলিয়ে বসে আছে। কতদিন পর একটু নানি বাড়ি এসেছিল সে, আর তানভীর এসে সব আনন্দ মাটি করে দিল। গাড়ি তখন গ্রাম ছেড়ে শহরে প্রবেশ করছে। এ কি, তোরা দুজন একসাথে? বৌমানে বেড়াতে গিয়েছিল, তুই ওকে নিয়ে এসেছিস? আম্মু, আপনার ছেলে একটা অসহ্য, কাউকে কিছু বলতেও পারিনি, চোরের মতো তুলে এনেছে আমাকে। কেন কেন তানভীর? আম্মি, আমি টায়ার্ড, প্লিজ প্রশ্ন পর্ব পরে সেরে নিও। আর তুমি আসো আমার সাথে। তানভীর অনন্যার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। দরজা লক করে অনন্যাকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তখন জনের জন্য তোমার কোলে ঘুমাতে পারিনি, এখন নো ডিস্টার্ব, আমি ঘুমাবো, মাথায় হাত বুলিয়ে দাও। সরুন বলছি, বয়ে গেছে আমার, পারবো না আমি, সরুন আমার থেকে। তুমি যদি এখন আমার কথা শোনো, সামনের 2 দিন আমি তোমার কথা শুনবো। এনিথিং? সত্যি? হুম। আরে আসেন, আপনার মাথায় হাত বুলিয়ে দেই বেটা, এবার বুঝবা তোমাকে সামনের 2 দিন আমি কেমন নাকে রশি দিয়ে ঘুরাই। সকাল 9টায় তানভীর তখনও ঘুমে বিভোর। অনন্যা তাকে ডেকে ডেকে অস্থির, কিছুতেই সে উঠছে না, কারণ 2 দিন সে ছুটিতে থাকবে। অবশেষে অনন্যা গড়গড় করে পানি ঢেলে দিল মাথায়। চট করে উঠে বসে তানভীর। এটা কি করলা? তোমার কি কমন সেন্স নাই? আমার আছে, কিন্তু আপনার নাই। কখন থেকে ডাকছি, উঠছেনই না। দ্রুত উঠে রেডি হন। কোথায়? বেরোবো। ভুলে গেছেন? গত দিনের কথা দিয়েছিলেন, আমার সব কথা মানবেন, নো কোশ্চেন। ওকে, বাট আমার ঘুম। অনন্যা চোখ রাঙাতেই তানভীর ভদ্র ছেলের মতো উঠে পড়ে। সকাল সকাল দুজন বেরিয়ে পড়ে। ফার্স্টে অনন্যা যায় ব্রেকফাস্টের জন্য একটা রেস্তোরাঁয়। এ কি, একা একা খাচ্ছেন কেন? তো তুমিও তোমার খাবার খাও, খেতেই তো এসেছি আমরা। আমাকে খাইয়ে দিন। এখানে চারপাশে অনেক লোকজন, সবাই কি বলবে? দি গ্রেট টিয়ার তার পিচ্চি বউকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, এটাই বলবে। না মানে, আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষে অনন্যা জয়ের হাসি দেয়। তানভীর তাকে পছন্দ করে, ভালোবেসে ফেলেছে। এটা অনন্যা ধরতে পারছে না। সে ভাবছে এসব কাজে তানভীর বেশ বিরক্ত হচ্ছে, যেমনটা সে আগে হতো। অনন্যা তানভীরকে নিয়ে পার্কে যায়, ঘুরে ফিরে লাঞ্চ করে নেয়। আজ সারাদিন সে ঘুরবে, তার অনেক ভালো লাগছে আজ। রিক্সা ডাক দিন। রিক্সা দিয়ে কি হবে এখন? বাই এনি চান্স তুমি এখন রিক্সায় চড়তে বলবে নাকি? দেখো, আমি আগে থেকে বলছি আমি পারবো না, আমার রিক্সা ভয় করে। হোয়াট? ছোটবেলায় একবার পড়ে গেছিলাম, তারপর থেকে আর কখনো উঠি নাই। প্লিজ এটা স্কিপ করো। তাহলে তো ডেফিনেটলি উঠবো। আয় মামা। না প্লিজ, তুমি যাও, আমি তোমার পিছু পিছু আসছি গাড়ি করে। অনন্যা জোর করে তানভীরকে টেনে উঠালো। তানভীরের ভয়ে ঘাম ছুটছে দেখে অনন্যা খুব হাসছে। মাঝপথে দাঁড়িয়ে হাওয়াই মিঠাই সহ আইসক্রিম, চিপস সবই তানভীরের এনে দেওয়া লাগছে। সারা দিন পার হয়ে যায়। রাত তখন 10টা। ডিনার করে নিয়েছে ওরা। এবার চলেন, পায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরে যান। কালকের জন্য দারুণ একটা প্ল্যান আছে, সকাল সকাল উঠতে হবে। তোমার মাথা খারাপ?
বাড়ি থেকে কত দূরে আছি তোমার ধারণা আছে? তো যত দূর পারবেন হেঁটে চলি, তারপর না হয় গাড়িতে করে চলে যাব। আরে আসেন তো। যেতে পারি একটা শর্তে। এখানে কোনো শর্ত প্রযোজ্য নয়। ওকে, লেটস ওয়ার্ক। সকালে সর্বনাশ, এ আমি কি দেখছি? কি দেখছো? এভাবে চিৎকার করছো কেন? তুমিও এসে দেখো, তুমিও চিৎকারই করবে। তন্ময় এগিয়ে আসে। খাদিজার মতো সেও টিভিতে নজর দিতেই চমকে ওঠে। খুব সুন্দরভাবে সেখানে উপস্থাপন হচ্ছে একটা সংবাদ, যেখানে তার ছেলে আর পুত্রবধূর কতদিনের ঘোরাঘুরির কিছু ফুটেজ। লাইম লাইটের প্রথম বিজনেস টাইকুইন তানভীর একটা পিচ্চি মেয়ের সাথে রাস্তায় ঘোরাফেরা করছে সাধারণ একজন মানুষের মতো। কখনো মেয়েটির হাত ধরে রাস্তা পার হচ্ছে, কখনো গালে তুলে খাইয়ে দিচ্ছে, আরেকটা ফুটেজে দেখাচ্ছে কাঁধে তুলে নিয়ে হাঁটছে। কখনো স্ট্রিট থেকে হাওয়াই মিঠাই এনে রিকশায় বসা রমণীর হাতে তুলে দিচ্ছে, পাশাপাশি বসে হাত ধরে রিকশায় যাচ্ছে। আরও নানান ছবি। সংবাদ পাঠিকা একে একে গড় করে কিছু বললেই চলেছে, কিন্তু সেসব খাদিজার আর কর্ণ কুহরে যাচ্ছে না। ছবি আর ভিডিও ক্লিপ দেখেই সে থ হয়ে গেছে। আমি এক্ষুনি ফোন দিছি সংবাদ বন্ধ করার জন্য। তোমার বাদর ছেলের কি কমন সেন্স নাই? পাবলিক প্লেসে এসব কি করে বেড়াচ্ছে? সংবাদ তো হবেই। সে কোথায় এখন? গত রাতে এসে ঘুমিয়েছে, এখনো ওঠে নাই। তুমি দ্রুত কিছু করো, এভাবে কয়েকটা চ্যানেলে এমন নিউজ চললে কি হবে ভাবছো? আমি দেখছি। হ্যালো জন। তনয় সাহেব ফোনে বিজি হয়ে গেলেন। খাদিজা বেগম বসে বসে সবটা দেখছে। ঠিক তখন ঘুম ভেঙে আসে অনন্যার। সেও নিউজগুলো দেখে। আউচ, এগুলো কি? কে করলো? তানভীর কোথায়? ওঠেনি? কখন করলো? এখনো ঘুমাচ্ছে। ডেকে তোলো, যা করেছে হ্যান্ডেল করতে বলো। তুমি না হয় ছোট, কিন্তু ও তো বোঝে এমন ভুল কিভাবে হয়। দেখেছো কিভাবে কাদা ছুটছে এই চ্যানেলগুলো তোমাদের চরিত্র। তোমাদের বিয়েটা আনপাবলিশড থাকার কারণে এমন সমস্যা হচ্ছে। তানভীর উঠেও সবটা দেখে, শান্ত হয়ে ফোন করলো কয়েকটা। পর মুহূর্তে সব চ্যানেল থেকে ওদের ভিডিও ছবিগুলো সরিয়ে নেওয়া হলেও যতটুকু প্রচার হয়েছে তাতেই হাঙ্গামা কম হবে না ভেবে লম্বা শ্বাস ফেলে। অনন্যার ফোনেও একের পর এক কল আসছে। সে ফোনটা বন্ধ করেই রেখেছে। অতঃপর, কি এত চিন্তা করছো? এমনটা হবে জানলে আমি কখনো আপনাকে পাবলিক প্লেসে নিয়ে যেতাম না। মন খারাপ করছো কেন? এটা আমার জন্য স্বাভাবিক। সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সব ঠিক হয়ে যাবে, আমি ম্যানেজ করে নিব। তোমার মন খারাপ করতে হবে না। আজকে কি কি প্ল্যান করছিলে সেটা বলো। একদম না, কোনো প্ল্যান নাই আমার। এতটুকুতেই ভয় পেয়েছো? বিজনেস টাইকুনের বউ তুমি, এত ভীতু মানায় না। ভয় পাবো কেন? আমার কারণে আপনার বিজনেসে কোনো সমস্যা হবে এটা চাই না। ইটস ওকে, এতটাও বড় কোনো ইস্যু হয়নি। রিল্যাক্স। তোমার যেহেতু আজকের কোনো প্ল্যান নাই, তাহলে আমাকে ঘুমাতে দাও। আর হ্যাঁ, তোমার জন্য আমার একটা প্ল্যান আছে। রাতে এসে দিব, দুপুরের পর বেরোবো একটু, তখন ডেকে দিও। কয়েকদিন পার হয়ে গেছে। তানভীর আর অনন্যার বিয়েরও আজ 1 মাস পূর্ণ হলো। দুজনের বোঝাপড়াটাও আগের থেকে অনেকটা ভালো বন্ডিংয়ে পরিণত হয়েছে। বিকেলে হঠাৎ তানভীর অফিস থেকে ফিরে অনন্যার হাতে কিছু শপিং ধরিয়ে দিল। তৈরি হতে বলে সেও শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। বুঝছি না ছেলেটার মাথায় হঠাৎ কি চলছে। এখন এই অসময়ে তোমাকে নিয়ে বের হবে, তারপর আবার এই শাড়ি পরিয়ে তোমার ক্যারি করতে কষ্ট হবে। না আম্মি, এটা হালকা আছে, আমার ভালোই লাগছে। আপনি জাস্ট সুন্দর করে একটু পরিয়ে দিন। এই হলো তোমার। আসছি, আমি আসি। দুজনে সাবধানে যেও। তানভীর, অনন্যার খেয়াল রাখিস। অনন্যা তানভীর দুজনে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে দুজনে বেশ গল্প করছে। তানভীর কিছু সময় অনন্যাকে দেখে মুচকি হাসছে। তার পিচ্চি বউটাকে আজ শাড়ি পরে বড় বড় লাগছে। অনন্যা তানভীরের নজরে লজ্জা পাচ্ছে বেশ। দীর্ঘ সময় জার্নি করে ওরা পৌঁছায় গন্তব্য। গাড়ি থেকে নেমে অনন্যা বেশ অবাক হয়ে যায়। ড্রিম রিসোর্ট? এটা তোমার জন্য ছোট্ট সারপ্রাইজ। আপনি কিভাবে জানেন জায়গাটা আমার পছন্দের? তোমার সম্পর্কে আমি আরও অনেক কিছুই জানি। ফার্স্টে যখন তোমাকে কিডন্যাপ করার টার্গেট নেই, তখনই তোমার সম্পর্কে ফুল ইনফরমেশন নিয়ে তারপর কাজ করছিলাম। বাহ, ভালো। ভেতরে চলো, তোমার জন্য আরও সারপ্রাইজ অপেক্ষা করছে। আমার আনরোম্যান্টিক বরটা ভীষণ রোমান্টিক হয়ে গেছে। আমি আনরোমান্টিক? এটা আমাদের রুম। হ্যাঁ, ওপেন ইট। অনন্যা হেসে চাবি দিয়ে রুমটা আনলক করে। ভেতরে আসতেই চমকে যায়। চারিদিকে তার পছন্দের বেলি ফুল দিয়ে সাজানো।
সুন্দর রুমটা দেখে নিউলি ম্যারিড কাপলের জন্য হানিমুন রুম মনে হয় অনন্যার কাছে। বিছানার ওপরেও বড় করে লাভ সেভ করা ফুল দিয়ে, তার মাঝে লাল গোলাপের পাপড়ি দিয়ে কিছু একটা লেখা। অনন্যা সুযোগ পায় না সেটা পড়ার। তানভীর পিছে ডাক দেয়। অনন্যা ঘুরে দাঁড়াতেই দেখে তানভীর প্রপোজ স্টাইলে বসে হাতে সুন্দর একটা রিং নিয়ে ওর দিকেই চেয়ে আছে। আমার পিচ্চি বউটা, তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে আমার হবে? হ্যাঁ, থ্যাংক ইউ এত সুন্দর সারপ্রাইজের জন্য। এমন সারপ্রাইজ আমি তোমাকে আরও বহুবার দিতে চাই। দুজনে একসাথে একটা এই জীবন পার করে দিতে চাই। আমিও।